আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আজকে আমাদের এইচএসসি 2026 বায়োলজি ফার্স্ট পেপার কোর্সে। তো সবাই চলে আসো, আমাদের আজকের টপিক হচ্ছে এনজাইম। এনজাইম নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমি চলে আসছি তোমাদের সাথে হৃদয় ভাইয়া। ওকে, দেখি সবাই কই, সবাইকে একটা মেনশন দেই, নাহলে তো তোমরা আবার আসো না। হ্যাঁ, আজকে এটার উপরে লাস্ট ক্লাস, লাস্ট টপিক, ঠিক আছে? আজকে এটার উপরে লাস্ট টপিক মানে এনজাইম। তো আমরা ধীরে 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 শর্করা পড়েছি, আমিষ পড়েছি এবং আমরা এরপরে চর্বি পড়েছি গত ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের টপিক এনজাইম বা উৎসেচক, ঠিক আছে? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের কি অবস্থা পড়াশোনার? পড়াশোনা করো নাকি করো না, কোনটা? কই 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 বায়োলজি নোট আবার কি? তোমাদের তো লেকচার স্লাইড দেওয়া হয়, আবার নোট কি বুঝলাম না। লেকচার স্লাইডই তো পাচ্ছ, ঠিক আছে? লেকচার স্লাইড তো পাচ্ছই। ভাই আলহামদুলিল্লাহ ভালো। এই বাকিরা কই, কেউ ক্লাস করবে না? আচ্ছা, আমি শুরু করে দিই আস্তে আস্তে। ওকে, আমরা আসি তাহলে। এনজাইম, এনজাইম কথাটা যখন আসে, দেখো এনজাইম কথাটা আসলে আমরা প্রথমে কি বলবো? এটা একটা উচ্চ আণবিক ভর বিশিষ্ট, উচ্চ আণবিক ভর, এবং এটা একটা টারশিয়ারি, ওর গঠনটা কেমন? টারশিয়ারি। ওকে, তাহলে উচ্চ আণবিক ভর বিশিষ্ট একটা টারশিয়ারি প্রোটিন, মানে একটু বড় আকারের গঠন। আমরা পড়েছিলাম প্রোটিনের একটা গঠনে যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। হ্যাঁ, তো এই যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট টারশিয়ারি প্রোটিন সজীব কোষ হতে নিঃসৃত হয়ে, কোথা থেকে? সজীব কোষ হতে নিঃসৃত হয়ে অল্প মাত্রায় বিদ্যমান থেকে, কি বলছে? অল্প মাত্রায় বিদ্যমান, অল্প থাকবে, বেশি থাকবে না, অল্প পরিমাণে থাকবে। এই সাউন্ড ভালো না? সাউন্ড তো শোনা যাচ্ছে না, সব ক্লিয়ার? হ্যাঁ, কোথায়? আচ্ছা দেখো, তাহলে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। পয়েন্টগুলো খেয়াল করো। বিক্রিয়ার হারকে সে বাড়ায়, কখনো কমাবে না। ত্বরান্বিত করে, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত, বিক্রিয়াটাকে বাড়াচ্ছে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে। তাকে কি বলে? এনজাইম বলে, ঠিক আছে? তাহলে দেখো, এনজাইমের মধ্যে আমরা কি বলেছি? যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট, উচ্চ আণবিক ভর বিশিষ্ট টারশিয়ারি প্রোটিন। এটা কি প্রোটিন একটা বলো তো? তাহলে প্রথম কথা, আমার পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে যে উচ্চ আণবিক ভর, তাহলে এটার ভর বেশি। হ্যাঁ, আণবিক ভরটা বেশি, একটা কি টারশিয়ারি প্রোটিন।
আচ্ছা, এটা টারশিয়ারি, এর গঠনটা কেমন? ওর গঠনটা হচ্ছে টারশিয়ারি গঠনে, টারশিয়ারি প্রোটিন, টারশিয়ারি প্রোটিন, যেটা সজীব কোষ থেকে নিঃসৃত, মানে জীবিত কোষ, ধরো আমার তোমার যে জীবিত কোষ আছে, জীবিত কোষ থেকে নিঃসৃত। হ্যাঁ, ওকে, দেখো, জীবিত কোষ থেকে, সজীব কোষ থেকে নিঃসৃত। সজীব কোষ থেকে নিঃসৃত। 4 নাম্বার, যেটা অল্প মাত্রায় বিদ্যমান থাকে, মানে খুবই অল্প পরিমাণে সে কাজ করবে, মানে তার অল্প একটু পরিমাণই অনেক যথেষ্ট, তাহলে অল্প মাত্রায় বিদ্যমান। ওকে, আচ্ছা, অল্প মাত্রায় থাকবে এবং ওর কাজ কি? দেখো, ও বিক্রিয়াকে ত্বরান্বিত করে। কি করে? বিক্রিয়াকে ত্বরান্বিত করে, বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার পরে নিজে অপরিবর্তিত থাকে। কি থাকবে? ও নিজে শেষে অপরিবর্তিত থাকে, মানে ও বিক্রিয়াটাতে কাজ করবে, বিক্রিয়াটাকে বাড়াবে, কিন্তু নিজের কোনো পরিবর্তন করবে না, নিজের কোনো চেঞ্জ আনবে না। তাহলে কি বলছে? শেষে অপরিবর্তিত থাকে। একে কি বলে? এনজাইম বলে। তাকে কি বলবো? এনজাইম। তাহলে এই যে পুরো জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা তোমাকে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা পয়েন্ট। ও কি কি করে, কেমন থাকে, ওর গঠনটা কেমন, কোথা থেকে বের হয়, সজীব কোষ, মরা কোষ কি বের করবে? মৃত কোষ কি ওরে বের করবে? পারবে না, মৃত কোষ এনজাইম ক্ষরণ করতে পারে না। ওকে, সো এখন যেটা জানবো, বিজ্ঞানী কুন সাহেব কে? বিজ্ঞানী কুন সর্বপ্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন। তাহলে এই বিজ্ঞানীর নামটা একটু জেনে রাখবা। কোন বিজ্ঞানী এটা করেন? বিজ্ঞানী কুন। বিজ্ঞানী কুন সাহেব তিনি এই কাজটা করেন। ঠিক আছে, তিনি এই কাজটা করে থাকেন, মানে শব্দটাকে প্রথম ব্যবহার করে থাকেন। আচ্ছা, গেল। এখন আমরা এনজাইমের ব্যাপারটা সবাই বুঝছো। এখন দেখো এনজাইমের বৈশিষ্ট্যগুলা, এরা অনেকটা তুমি এখন বুঝেই যাবা যে কি কি ব্যাপারগুলা। দেখো, এনজাইমের একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এটা কি? প্রধানত প্রোটিন ধর্মী। মাত্র আমরা বললাম যে এনজাইম কেমন? এনজাইম একটা টারশিয়ারি প্রোটিন, একটা প্রোটিন। বেসিক্যালি এনজাইম মানে কি? এনজাইম হচ্ছে ভাইয়া একটা প্রোটিন। আচ্ছা, জীবকোষে এনজাইম কলয়েড রূপে অবস্থান করে। কলয়েড, তাহলে কলয়েড রূপে মানে কি? ও পানি শোষণ করে, পানিটাকে ধরে রাখে, পানি ধরে রাখে, এবং ওর আকার বড়, আকার একটু বড়, কলয়েডের আকার। ওকে, তাহলে পানি ধরে রাখে এবং আকার বড়, আকার কি? বড়। এবং ও একটা বৈষম্য ভেদ্য পর্দা, মানে পর্দা ভেদ করতে পারে না, পর্দা ভেদ করে না। তাহলে কলয়েড বললে আমরা কি বুঝবো? এই কথাগুলা, যে ভাই ওরা পানি ধরে রাখতে চায় এবং ওরা হচ্ছে আকারে একটু বড় হয়, এবং ওরা এই আকারে বড় হওয়ার কারণে ওরা কোনো একটা পর্দা সেটাকে ভেদ করে যেতে পারে না, ভেদ করে যেতে পারে না। আচ্ছা, টারশিয়ারি কি? টারশিয়ারি প্রোটিন হচ্ছে যেই প্রোটিনের গঠনটা ত্রিমাত্রিক, 3D, যেই প্রোটিনের গঠনটা 3D অর্থাৎ ত্রিমাত্রিক, তাকে বলা হয় কি? টারশিয়ারি। তাকে কি বলবো? টারশিয়ারি প্রোটিন। তাহলে আমরা এই জায়গাটায় বললাম যে এনজাইম হচ্ছে একটা প্রোটিন ধর্মী, নাম্বার 1। নাম্বার 2, এনজাইম হচ্ছে একটা কলয়েড জাতীয় পদার্থ, যেখানে পানি ধরে রাখে, আকারটা বড় হবে, পর্দাটাকে সে ভেদ করবে না। আচ্ছা, এবার বলছে যে এই এনজাইমের পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। কত পিএইচে ও কাজ করে? দেখো, পিএইচ 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয়। তাহলে তোমাকে যদি বলে এনজাইম কত পিএইচে ক্রিয়াশীল হয়, অ্যান্সার হচ্ছে ভাইয়া ও কি? 6 থেকে 9 এর মধ্যে ও ক্রিয়াশীল হবে। তাহলে আমরা পয়েন্টগুলো দেখো,
হ্যাঁ, আমরা এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবো যে এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী, এনজাইমে কলয়েড রূপে অবস্থান করে, এটার পিএইচ 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয়। এরা তাপপ্রবণ, এরা কেমন? তাপপ্রবণ। হ্যাঁ, মানে তাপে কাজ করে, বেশি তাপ দিলে আবার নষ্ট হয়ে যাবে। আমরা জানি প্রোটিনকে যদি তুমি বেশি তাপ দাও তাহলে এটা নষ্ট হয়ে যায়, বেশি তাপ দেওয়া যাবে না। তাহলে কত তাপমাত্রার মধ্যে? বলা হয় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা অধিক ক্রিয়াশীল। হ্যাঁ, কত? 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওরা অধিক ক্রিয়াশীল। আচ্ছা, ভালো। এরপরে কি বলছে ওরা? খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। এটা মাত্র আমরা বললাম যে ভাইয়া ও বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কখন? মানে বিক্রিয়ার হারকে কি করে? সে ত্বরান্বিত করে, সে কমায় না কখনো, বিক্রিয়াটাকে বেশি বেশি ঘটাবে। তাহলে এই পয়েন্টগুলো আমাদের জন্য লাগবে। তাহলে মেইন একটা এমসিকিউ এখানে হয়ে গেল। দেখো পিএইচ কত? 6 থেকে 9। এরপরে বলছে কি? এরপরে বলছে ওর তাপমাত্রা কত লাগবে, কত তাপমাত্রায় ওরা কাজ করে। তাপমাত্রাটা হচ্ছে ভাইয়া, এটাকে বলতেছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখো হ্যাঁ সবাই, তাহলে এই পয়েন্টগুলো বুঝছো এনজাইমের বৈশিষ্ট্যটা। এবং ওরা কি থাকবে? বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। ওরা কি, ওই যে সংজ্ঞার মধ্যেই অনেক কিছু আছে, ওরা কি সজীব কোষ থেকে বের হবে, তাই না? সজীব কোষ থেকে বের হবে, এই পয়েন্টগুলা। তাহলে আমরা দেখো এই যে এগুলাই ওর বৈশিষ্ট্য, এগুলাই ওর বৈশিষ্ট্য। তাহলে এইখানে আমাদেরকে এই কমন কয়েকটা জিনিস একটু ভালো করে মাথায় রাখতে হবে বা এটাকে আত্মস্থ করতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে কি বলছে দেখো, ও এনজাইম কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে। কি করবে? ওর কাজ হচ্ছে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করা, কিন্তু ও খেয়াল করো বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করে না। এই লাইনটা দেখো। তাহলে এই জায়গাটায় আমরা কি মনে রাখবো? যে বলছে ও বিক্রিয়ার সাম্যাবস্থাকে কখনো পাল্টায় না। ধরো এই এনজাইম কি করে? ধরো বিক্রিয়ক থেকে, যে ছবিটাতে দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, ওইখানেও কাজ করে, আবার উৎপাদ থেকে বিক্রিয়া, এইখানেও কাজ করে। মানে ও এমন না যে খালি এই দিকে যাবে, ও উভয় দিকে কাজ করবে। সো একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থা, ধরো এরকম একটা বিক্রিয়া, এটা যখন সাম্যাবস্থায় আছে, কিসে আসে? সাম্যাবস্থায়। এই যে দেখো, এই সাম্যাবস্থায় যখন আছে তখন ও দেখো এইখানে যদি এনজাইম কাজ করে, এনজাইম কিন্তু কি করবে? এই দিকেও বাড়াবে, এই দিকেও বাড়াবে, দুই দিকেই বাড়াবে। তাহলে ওর সাম্যাবস্থা নষ্ট হবে? হবে না। মানে ব্যাপারটা এমন, ধরো আমি 6 থেকে যদি এই দিকে 10 বানাই, আবার এই দিকে যদি 6 থেকে 10 বানাই, ব্যাপারটা একই না? একই না, কারণ আমি 10ই তো বাড়াইলাম। তাহলে এই দিকেও 10, এই দিকেও 10, তাহলে জিনিসটা আলটিমেটলি আগের মতোই। হ্যাঁ, আগে ছিল 6/6, এখন হলো 10/10, একই না? একই কিনা? তার মানে দেখো ওর কিন্তু আলটিমেটলি কোনো পরিবর্তন হয় নাই, সাম্যাবস্থা। তাহলে এনজাইম ঠিক এই কাজটাই করে যে ও এই দিকেও বাড়াবে, আবার এই দিকেও বাড়াবে, যার জন্য একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় এভাবে আছে, ধরো এভাবে সাম্যাবস্থায়, তখন তার কোনো পরিবর্তন, সাম্যাবস্থার পরিবর্তন হয় না, কারণ আমার এটাও বাড়ে, এটাও সমান তালে বাড়ে। তো দুইটাই যদি সমান তালে বাড়ে, তাহলে কি ওর সাম্যাবস্থা পরিবর্তন হবে? বলো, সাম্যাবস্থার পরিবর্তন হবে? সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। বুঝা গেল? দেখো, এটা কি সবাই বুঝছো? আচ্ছা, এখন বলছে এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট। এনজাইমের কার্যকারিতা, তাহলে ও একটা নির্দিষ্ট এনজাইম একটা কিছুর উপরেই কাজ করবে। তুমি এমন ভাববা না যে একটা এনজাইম দিয়ে আমি 10 রকমের কাজ করব, না। তাহলে ওর কাজ এই জায়গাটায় সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কাজটা কি? সুনির্দিষ্ট। ঠিক আছে, কাজটা কি? সুনির্দিষ্ট। দেখো, বুঝছো কিনা?
ওকে, তাহলে আমরা ওর এটাও বুঝলাম। এরপরে কি বললাম যে ওরা শুধু জীবিত কোষ থেকেই বের হয়, জীবিত কোষে তৈরি। তাহলে এটা আমরা আগেও বলছি যে ওরা জীবিত কোষে তৈরি হয়। ওকে ফাইন। প্রায় সব এনজাইম পানিতে দ্রবণীয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনজাইম যেহেতু এক ধরনের প্রোটিন, তাহলে আমরা এটা বলতে পারি ওরা কি পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। তাহলে এনজাইমটা কি বলতো? এনজাইম হচ্ছে ভাইয়া পানিতে দ্রবণীয় হবে। সব এনজাইমই কি হয় বলো? পানিতে দ্রবণীয় হয়, পানিতে দ্রবণীয় হয়। ওকে, হ্যাঁ, তাহলে পানিতে দ্রবণীয় হবে, এনজাইমগুলো পানিতে দ্রবণীয়। দেখো তো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের এমসিকিউ প্লাস রিটেন দুই জায়গাতেই এগুলো আসার মতো, ঠিক আছে? এটা এমসিকিউ প্লাস তোমার সিকিউ দুই জায়গাতেই আসার মতো একটা ব্যাপার, দুই জায়গাতেই এটা আসার মতো। বুঝা গেল? দেখি এনজাইমের বৈশিষ্ট্য এই যাবত এখানে কোনো সমস্যা আছে কিনা বলো। হ্যাঁ, তাহলে এনজাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনজাইমের বৈশিষ্ট্যটা কি, কি কাজ করে ওরা, এগুলো আমাদেরকে এখান থেকে জানতে হয়। আচ্ছা, ক্লিয়ার বলছে। বাকিরা বলো, তোমাদের এখানে কোনো প্রবলেম আছে? ভাইয়া ইজি করে দিছি। আচ্ছা, তো এখন আসো যে এনজাইমের নামকরণ নিয়ে। তাহলে আমাদের এখনের যে টপিকটা সেটা হচ্ছে এনজাইমের নামকরণ। এনজাইমটাকে আমরা কিভাবে নাম করতে পারি? ধরো একই এত এনজাইম, এর নাম কি দিব, এর নাম কি দিব, এটা কিভাবে নামকরণটা করা হয়, কিভাবে নামকরণটা করা হয় সেটা নিয়ে আমাদের পয়েন্ট। আরে এতক্ষণে বলে টারশিয়ারি প্রোটিন কি? টারশিয়ারি প্রোটিন একটা আমি পড়াইছিলাম প্রোটিনের ক্লাসে, একটা ত্রিমাত্রিক গঠনের, পরতো নাই ওটা, ত্রিমাত্রিক গঠনের একটা প্রোটিন, 3D, একটু কমপ্লেক্স স্ট্রাকচার, 3D আকারের একটা প্রোটিন, গঠনগতভাবে ও ত্রিমাত্রিক, 3D, এতটুকু মনে রাখবা। হ্যাঁ, আগের ক্লাসটা তো করো নাই। আচ্ছা, এবার আসো এনজাইমের নামকরণ। তো নামকরণটা আমরা অনেক ভাবে করতে পারি, হ্যাঁ, অনেক রকম ভাবে আমরা নামকরণ করে থাকি। তো একটা দেখো বলছে সাবস্ট্রেটের ধরন অনুসারে। কিসের অনুসারে? সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা কি? আচ্ছা, হোয়াট ইজ সাবস্ট্রেট? সাবস্ট্রেট কি জিনিস? দেখো কি বলছে, এনজাইম যার উপরে, যেই বস্তুটার উপরে এনজাইমটা কাজ করবে তাকে কি বলবা? সাবস্ট্রেট। তাকে কি বলি আমরা? সাবস্ট্রেট। তাহলে এনজাইম যার উপর কাজ করে, এই যে দেখো এনজাইম যার উপর ক্রিয়া করে, এনজাইম যার উপর কাজ করে তাকে সাবস্ট্রেট। এনজাইম যার উপর কাজ করবে তাকে কি বলা হয়? সাবস্ট্রেট। তাকে কি বলা হয়? সাবস্ট্রেট। তাহলে সাবস্ট্রেট হচ্ছে এনজাইম যার উপর ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট। আচ্ছা, এবার আসো সাবস্ট্রেটের নামের সাথে এস যোগ করে নামকরণ করা হয়। সাবস্ট্রেটের নামের সাথে এস যোগ করে এটা করা হয়। তাহলে কি বলছে, যেমন সাবস্ট্রেটের নামের সাথে, যার উপরে, যেই পদার্থের উপরে কাজ করতে, ধরো তোমার সুক্রোজের উপরে কাজ করতেছে, সুক্রোজ পড়েছ না, আমরা পড়াইছি শর্করাতে। সুক্রোজের উপরে কাজ করলে এটা কি বলবা? সুক্রেজ। ধরো ল্যাকটোজের উপরে কাজ করতেছে, ল্যাকটেজ। মল্টোজের উপরে কাজ করতেছে, মল্টেজ, তাই না? তাহলে দেখো যেইটার উপরে কাজ, যেই পদার্থের উপরে কাজ করবে তার সাথে নামের সাথে এস যোগ করে আমরা এনজাইম পেয়ে যাব। তাহলে ওই যে মল্টোজের উপরে কাজ করে, তাই ওই এনজাইমের নাম হয়ে গেছে মল্টেজ, এজ। হ্যাঁ, ওকে, বুঝছো? পেপটাইডের উপরে কাজ করে, পেপটাইডেজ। পেপটাইড বন্ধনকে ভাঙে, ওইখানে এনজাইমটা কাজ করতেছে, ওটাকে বলে পেপটাইডেজ। তাহলে এজ দিয়ে আমরা অনেক কিছু বলতে পারবো, ঠিক আছে, এজ দিয়ে। আচ্ছা, তাহলে এইটা একটা গেল সাবস্ট্রেটের ধরন অনুসারে, সাবস্ট্রেটের উপরে ভিত্তি করে আমরা নামকরণ। এরপরে আসো বিক্রিয়ার ধরন অনুসারে। কিসের অনুসারে?
বিক্রিয়ার ধরন অনুসারে আমরা নামকরণ করে থাকি। তাহলে বিক্রিয়ার ধরন মানে কি? বিক্রিয়ার ধরন, বিক্রিয়াটা কি? বিক্রিয়ার ধরন অনুসারে আমরা আরেকভাবে নামকরণ করতে পারি। বিক্রিয়াতে যদি অক্সিডেশন হয় মানে কি? জারণ। হ্যাঁ, ওকে, দেখো বিক্রিয়াটা কি? ধরো অক্সিডেশন, জারণ, তাহলে ওই এনজাইমের নাম কি? অক্সিডেজ। এনজাইমের নাম কি? অক্সিডেজ। বিক্রিয়া ধরো রিডাকশন, বিজারণ, তাহলে এনজাইমের নাম কি? রিডাকটেজ। তাহলে আমরা এখানে কি বলছে? এনজাইম কোন ধরনের বিক্রিয়ার উপর ক্রিয়া করছে তার সাথে এস যোগ করে আমরা এটা পেয়ে যাব, তার সাথে এস যুক্ত করে আমরা এটা পেয়ে যাব। তো যেমন দেখো বলা হচ্ছে যে অক্সিডেশন, ধরো জারণ, অক্সিডেশন মানে কি? জারণ, আমরা জানি, জানো তো এটা নাকি? আচ্ছা, জারণ, ধরো একটা বিক্রিয়ায় জারণ হয়েছে, ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, জারণ, তাহলে ওই বিক্রিয়ার ওই এনজাইমের নাম কি হবে? অক্সিডেজ। আবার ধরো কারো হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস মানে কি? পানি দ্বারা ভাঙন। হাইড্রোলাইসিস মানে কি? পানি দ্বারা ভাঙন। তাহলে এই যে হাইড্রোলাইসিস যেটার উপরে করা হবে এটাকে বলা হয় হাইড্রোলেজ। হাইড্রোলেজ, ঠিক আছে? তাহলে হাইড্রোলাইসিস যার উপরে করা হয় তাকে বলা হয় হাইড্রোলেজ। মনে থাকবে? হ্যাঁ, ওকে। আচ্ছা, ওয়ান শট ওই সিকিউ এগুলো আর একটু পরে, এগুলো পরে, আগে মেইন কনসেপ্ট পড়তে হয় তারপরে তোমরা, নাইলে তোমরা ওয়ান শট ফাঁকিবাজি করো, তোমরা মেইন জিনিস পড়ো না। তাহলে পানি দ্বারা ভাঙন, ধরো একটা বিক্রিয়ায় পানি দিয়ে ভাঙা হচ্ছে, তাহলে এটা বলে হাইড্রোলাইসিস। লাইসিস মানে ভাঙা, হাইড্রো মানে পানি, পানি দিয়ে ভাঙা, তাহলে ওই এনজাইমটার নাম কি হবে? হাইড্রোলেজ এনজাইম, হাইড্রোলেজ এনজাইম। আচ্ছা, তারপরে ধরো রিডাকশন, কোন ইয়েতে রিডাকশন হচ্ছে, রিডাকশন মানে বিজারণ, ঠিক আছে? বিজারণ হচ্ছে, তাহলে রিডাকশন যদি হয় তাহলে এটাকে কি বলে? রিডাকটেজ। রিডাকটেজ, রিডাকটেজ, ওকে। তাহলে এটাকে কি বলে? রিডাকটেজ। রিডাকশন যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো? রিডাকটেজ। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে বিক্রিয়ার ধরনটা কি? ধরো রিডাকশন মানে কি? বিজারণ, বিজারণ হচ্ছে, অর্থাৎ সেখানে ইলেকট্রন গ্রহণ করানো হচ্ছে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। তাহলে যদি কোথাও বিজারণ হয় তাহলে ওটাকে আমরা বলবো রিডাকটেজ। আচ্ছা, গেল এটা। তাহলে বিক্রিয়ার ধরন অনুসারে আমরা বলতে পারলাম। এবার আসো, বলছে দুইটা মিলিত একটা নাম, মানে সাবস্ট্রেট এবং বিক্রিয়ার মিলিত একটা নাম। সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে, সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত একটা বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা নামকরণ করি, দেখো সাবস্ট্রেটের নাম ও বিক্রিয়ার নাম মিলিয়ে নামকরণ করা হয়। সাবস্ট্রেটের নাম ও বিক্রিয়ার নাম দিয়ে আমার একটা নামকরণ করা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বলছি? সাবস্ট্রেট এবং বিক্রিয়া দুইটা মিলে একটা নাম হবে, এমন হয়, এইভাবেও নামকরণ করা যায়। সাবস্ট্রেট এবং বিক্রিয়া মানে বিক্রিয়াটা কেমন সেটা এবং কোনটার উপরে কাজ করতেছে, যৌগটার নাম কি, ওটার উপরে ভিত্তি করে আমরা এনজাইমের নামকরণ করতে পারি। যেমন দেখো, হ্যাঁ দেখো কি বলছে? হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ দেখো কি বুঝায়? হেক্সোকাইনেজ এনজাইম, এটা কি? এটা দুইটা মিলায় একটা নাম। কেন? হেক্সোজ দিয়ে গ্লুকোজ বোঝানো হচ্ছে, তার মানে হেক্সো ওয়ার্ডটা আসছে কেন? যে এই এনজাইমটা গ্লুকোজের উপরে কাজ করে, তাই নাম হয়ে গেছে হেক্সো। আমরা জানি গ্লুকোজ কি? হেক্সোস। আর রিডাকটেজের রিডাকটেজ হইলো কেন? এজ, রিডাকশন, ওইখান থেকে এজ আসছে। টি রিডাকশনের টি আছে একটা, TION, ওই টি এর সাথে এজ। সাবস্ট্রেট মানে কি? আমি বলবোই না, এতবার বলতেছে সাবস্ট্রেট মানে কি। এরও বুঝাও তো, এটা কে? জুনায়েদ হক। এই জুনায়েদ হক রে কেউ বুঝাও সাবস্ট্রেট মানে কি। আমি তো শুরু থেকে এই হুট করে তোমরা আসো ক্লাসে, এসে বলো ভাই এটার মানে কি, শুরুতে আসো না। এই সাবস্ট্রেট মানে কি জুনায়েদ, কি কেউ বুঝাও? সাবস্ট্রেট তো বলে দিছি ভাই, কতবার বলা হচ্ছে সাবস্ট্রেট। আচ্ছা, তাহলে এই যে দেখো হেক্সোকাইনেজ এনজাইম মানে কি বলছে এখানে? সাবস্ট্রেট কোনটা মানে কি? এই এনজাইমটা কার উপরে কাজ করতেছে? গ্লুকোজ। গ্লুকোজ কি? একটা হেক্সোজ, মানে কি? ও 6টা কার্বন ছিল গ্লুকোজে। তাহলে এই যে হেক্সো গেল, কাইনেজ নামটা কেন আসছে? দেখো
কাইনেজ বলি যদি কোনো যৌগে ফসফেট যুক্ত করা হয় তাহলে সেটাকে কি বলে? কাইনেজ। সেটাকে কি বলে? কাইনেজ। তাহলে কাইনেজ দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো যৌগে ফসফেট যদি যুক্ত করা হয় সেটাকে বলা হয় কাইনেজ। সেটাকে কি বলবো? কাইনেজ। মনে থাকবে? হ্যাঁ, তাহলে ফসফেট যুক্ত, তাহলে বিক্রিয়াটাতে কি হচ্ছে? গ্লুকোজের সাথে দেখো একটা ফসফেট যুক্ত হলো, এটা হচ্ছে নর্মাল একটা গ্লুকোজ। তো এই গ্লুকোজের সাথে যখন গ্লুকোজ গ্লুকোজ প্লাস একটা ফসফেট মিলে কি হলো? গ্লুকোজ 6 ফসফেট, 6 নম্বর কার্বনে ফসফেটটা যুক্ত। হ্যাঁ, 6 নম্বর কার্বনটা যার মানে যেখানে ফসফেটটা যুক্ত। তাহলে গ্লুকোজের সাথে এই যে ফসফেট যুক্ত হইলো, তাহলে এইটার পিছনে কোন এনজাইমের ভূমিকা? হেক্সোকাইনেজ। কারণ সে একই সাথে গ্লুকোজ যে কিনা হেক্সোজ ওর উপরে কাজ করলো। আবার কাইনেজ মানে কি? কাইনেজ কখন বলি? যখন কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত করা হয় তখন আমরা নাম দিই কাইনেজ। তো এইখানে দেখো গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত করা হয়েছে, তাই কাইনেজ। সো নাম হয়ে গেছে দেখো মিলিত একটা নাম, হেক্সোকাইনেজ। দেখছো, মানে হেক্সোটা কি? সাবস্ট্রেটের জন্য, আর কাইনেজটা কেন? কাইনেজটা হচ্ছে ভাইয়া এই যে বিক্রিয়াটার জন্য, যে বিক্রিয়াটা কি হলো এখানে ফসফেট যুক্ত করছে, তাই কাইনেজ নাম দিছে। হ্যাঁ, ওকে, বুঝছো? তাহলে এইটা হচ্ছে হেক্সোকাইনেজের বিস্তারিত। তাহলে হেক্সোকাইনেজ, কাইনেজ হচ্ছে ভাই এখানে ফসফেট যুক্ত করে, তাই তাহলে হেক্সোকাইনেজ আমি যদি বলি তাহলে হেক্সোটা কি? গ্লুকোজের জন্য। হেক্সোটা কি? গ্লুকোজের জন্য। কাইনেজ মানে কি? ফসফেট যুক্ত করা। ঠিক আছে, এইটা তার মানে গ্লুকোজে ফসফেট যুক্ত হচ্ছে, তাই নাম হেক্সোকাইনেজ। বলো কেউ এটা মানে ডাউট আছে কিনা কারো? হ্যাঁ, এতটুকু। তাহলে এনজাইমের নামকরণের যে কয়েক রকমের আমরা দেখলাম, সাবস্ট্রেটের উপরে কাজ করে, বিক্রিয়ার ধরন অনুসারে একটা নামকরণ করা যায়, আবার দুইটা মিলিতভাবে সাবস্ট্রেট এবং বিক্রিয়া দুইটাকে মিলিতভাবে একটা নামকরণ করা যায়। হ্যাঁ, এটা বলো এনি প্রবলেম উইথ দিস? তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। সাবস্ট্রেট জোনায়েদ হক, তুমি আশা করি বুঝে গেছো। 2-3 জন রিপ্লাই দিয়ে দিছে যে যেই পদার্থটার উপরে এনজাইমটা কাজ করে, যার উপরে এনজাইমটা কাজ করবে সেই পদার্থটাকে বলা হয় সাবস্ট্রেট। ওকে, বুঝছে? ভেরি গুড। ওকে, এবার আমরা আসবো এনজাইমের গঠনের মধ্যে কিছু ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। আমি একটু তোমাদেরকে এটা আগে লিখে তোমাদেরকে একটা জিনিস বুঝাই। তো এনজাইম দেখো, আমি যদি এখানে আসি এনজাইম, ঠিক আছে, এনজাইম। তো এনজাইম কি? বেসিক্যালি আমরা বলছি প্রোটিন। এনজাইম কি? বেসিক্যালি একটা প্রোটিন। তাহলে এই এনজাইমের প্রোটিন, মাঝে মাঝে এই প্রোটিনের সাথে কিছু অপ্রোটিন অংশ থাকে। কি থাকে? অপ্রোটিন অংশ। তাহলে এনজাইমকে আমরা এইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে ওর প্রোটিন অংশ, প্রোটিন অংশ, আরেকটা হচ্ছে অপ্রোটিন অংশ। হ্যাঁ, একটা হচ্ছে প্রোটিন অংশ, একটা হচ্ছে অপ্রোটিন অংশ। একটা হচ্ছে প্রোটিন অংশ, একটা হচ্ছে অপ্রোটিন অংশ। তাহলে দেখো প্রোটিন অংশটার নাম কি? প্রোটিন অংশটার নাম কি? অ্যাপো এনজাইম। প্রোটিন অংশটার নাম কি? অ্যাপো এনজাইম। ঠিক আছে, অ্যাপো এনজাইম, যেটা প্রোটিন অংশ। একটা এনজাইমের দুইটা অংশ, প্রোটিন এবং অপ্রোটিন। প্রোটিন অংশ অ্যাপো এনজাইম, অপ্রোটিন অংশকে বলা হয় কি বলতো? প্রস্থেটিক গ্রুপ। কি বলা হয়? দেখো নামগুলা খেয়াল করো, এগুলো অনেকে প্যাচ লাগে, বুঝে না। তাহলে যেটা অপ্রোটিন অংশ, অপ্রোটিন অংশ যে কোনো কিছু হইতে পারে। ধরো শর্করা, ধরো কোনো লিপিড, কোনো ধাতু, সালফার, হাবি জাবি, মানে প্রোটিনের বাইরে অপ্রোটিন যাই থাকবে সেটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ।
আচ্ছা, তো এই যে প্রস্থেটিক গ্রুপ, এই প্রস্থেটিক গ্রুপটা দেখো কি বলছে, এই প্রস্থেটিক গ্রুপ যদি, হ্যাঁ আমরা একটু খেয়াল করি, এখানে বলছে কি এই প্রস্থেটিক গ্রুপ এমন হইতে পারে যে এটা একটা জৈব যৌগ। কি হতে পারে, ধরো এই প্রস্থেটিক গ্রুপ যদি একটা জৈব যৌগ হয়, মানে কার্বন যুক্ত কোনো একটা যৌগ, তাহলে ওকে কি বলা হয়? আবার যদি ধরো ওকে ও ধাতু হয়, তাহলে আবার ও ধাতু হইতে পারে, ধরো এখানে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, টিঙ্ক এগুলো আছে, তখন কি হইতে পারে? তাহলে আমি যদি জৈব যৌগ হয় তখন এইটাকে একটু স্পেশাল একটা নাম দেই। কি বলছি খেয়াল করো আবারও, যে আমার এই অপ্রোটিন অংশটাকে ওভারঅল বলি প্রস্থেটিক গ্রুপ। আর এই প্রস্থেটিক গ্রুপ যদি একটা জৈব যৌগ হয় তখন এটাকে আমরা বলি কো এনজাইম। কি বলবো? কো এনজাইম। আচ্ছা, আর যদি এটা ধাতু হয়, তাহলে এটাকে কি বলবো? কো ফ্যাক্টর। কি বলবো? কো ফ্যাক্টর। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই যে নামটা, এই নাম ভুলা যাবে না, ঠিক আছে, এই নাম ভুলা যাবে না। দেখো তাহলে প্রোটিন অংশটাকে আমরা বলছি অ্যাপোএনজাইম, তারপরে অপ্রোটিন অংশকে বললাম প্রস্থেটিক গ্রুপ। এখন এই প্রস্থেটিক গ্রুপ যদি ভাইয়া কোনো জৈব যৌগ হয় তাহলে এটাকে আমরা নাম দিব কোএনজাইম। কোএনজাইম। আবার যদি সেটা কোনো ধাতু হয়, ধরো জিঙ্ক, ম্যাগনেসিয়াম এইসব, তাহলে সেটাকে আমরা নাম দিই কো ফ্যাক্টর। ওকে, হ্যাঁ আজকে এই চ্যাপ্টার শেষ হবে আজকে, ইনশাল্লাহ দেখা যাক। তো এবার কি এই ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, তাহলে একটা এনজাইমে আমি যদি বলি যে দেখো এই এনজাইম, ধরো এই একটা এনজাইম, হ্যাঁ এই একটা এনজাইম, এই অংশটা প্রোটিন অংশ আর এর সাথে একটা অপ্রোটিন অংশ থাকে। তাহলে ধরো এই সবুজ কালার, এটা হচ্ছে একটা অপ্রোটিন অংশ, এটা অপ্রোটিন অংশ, আর এই যে তোমার এই কালারটা, হ্যাঁ একটু কমলা কালারটা, এটা হচ্ছে প্রোটিন অংশ। তাহলে এটা হচ্ছে একটা এনজাইমে। তাহলে এটা কি, ধরো এটাকে বললাম এটা প্রোটিন অংশ, এটা হচ্ছে প্রোটিন অংশ, আর এটা হচ্ছে নন প্রোটিন মানে অপ্রোটিন অংশ। এইভাবে থাকে, এটা হচ্ছে একটা এনজাইম। হ্যাঁ, ইজি করে দিলাম। এখন আসো যে এই জায়গায় যদি আমরা বলি, এই যে দেখো ভাইয়া যেটা এতক্ষণ তোমাদেরকে বললাম এটাই এখানে সুন্দর করে দেওয়া, লিখা রাখছি। তাহলে কি বলতেছি, ওই যে যেটা বললাম যে যেই প্রোটিনে ধরো অপ্রোটিন অংশ থাকে, ওই প্রোটিনটাকে আমরা বলি কনজুগেটেড প্রোটিন। ওই যে যুগ্ম প্রোটিন আমরা পড়েছিলাম প্রোটিনের ইয়েতে, যে প্রোটিনের সাথে অপ্রোটিন থাকলে ওটাকে বলে যুগ্ম প্রোটিন। আচ্ছা, তো এই যে যুগ্ম প্রোটিন, এটা একটা এনজাইমের হতে পারে। তো এই এনজাইমের তখন ওর প্রোটিন অংশকে আমরা বলতেছিলাম অ্যাপোএনজাইম, তারপরে ওর যদি অপ্রোটিন অংশ থাকে সেটাকে আমরা বলতেছিলাম প্রস্থেটিক গ্রুপ। ওকে, ভালো। এরপরে বলছি এই যে দেখো ওইটাই আমার যে এতক্ষণ আমি বুঝাইলাম, প্রস্থেটিক গ্রুপ যদি ধাতব পদার্থ হয় তাহলে এটাকে বলে কোফ্যাক্টর, যদি সেটা জৈব পদার্থ হয় তাহলে এটাকে বলবো কোএনজাইম। হ্যাঁ, জাস্ট ভাইয়া এতক্ষণ যেটা সহজ করে বুঝাইলাম সেটা এখানে তোমাকে লিখিত আকারে দেওয়া আছে। জৈব আর ধাতু ছাড়া না, জৈব আর ধাতু ছাড়া আর তেমন কিছু থাকে না। জৈব যৌগ বা জৈব যৌগগুলো কেমন, এই যে এগুলা এনএডি, এফএডি, এনএডি, এফএডি, এগুলোর নাম শুনছো? এফএডি ফ্ল্যাভিন, এটা হচ্ছে একটা ফ্ল্যাভিন যৌগ, ফ্ল্যাভিন, ঠিক আছে, ফ্ল্যাভিন। আর এনএডি এটা কি? নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তাহলে এটা মনে রাখো, জাস্ট নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, আর এটা হচ্ছে এফতে ফ্ল্যাভিন, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এগুলো হচ্ছে কিছু যৌগ, জৈব যৌগ। এখানে কার্বন আছে, কার্বন থাকলে কার্বন হাইড্রোজেন আছে, সো এটা জৈব যৌগ। ওকে, হ্যাঁ নোট তো আমি দেখি, আমাকে মেনশন করতে হবে, তো তোমাদেরকে মেনশন করবো, আমার নামটা মেনশন করবো, তাহলে আমি দেখবো। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের ওর মোটামুটি এই গঠনের জায়গাটা হয়ে গেল। এখন দেখো কি বলছে, অ্যাক্টিভ সাইট নামক একটা ব্যাপার। কি বলছে, এনজাইমে এক বা একাধিক সক্রিয় স্থান থাকে। এনজাইমের কাজের কৌশলটা কি দেখো, কি বলছে, এনজাইমে এক বা একাধিক অ্যাক্টিভ সাইট থাকে। এটা কি বলে? অ্যাক্টিভ সাইট, অর্থাৎ যেখানে সাবস্ট্রেট যুক্ত হবে। অ্যাক্টিভ সাইট এটা কি? যেখানে
এনজাইমের যেই জায়গাটায় যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়, মানে ওই পদার্থটা যুক্ত হয়, সাবস্ট্রেট যুক্ত হয়। ওকে, সাবস্ট্রেট যেখানে যুক্ত হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। আচ্ছা, সাবস্ট্রেট সক্রিয় স্থানে যুক্ত হবে। ওকে, ভালো কথা। সাবস্ট্রেট কোথায় যুক্ত হবে? সক্রিয় স্থানে যুক্ত হবে। সাবস্ট্রেট কোথায় যুক্ত হবে? সক্রিয় স্থানে যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। হ্যাঁ, এখন এই যে দেখো একটা এনজাইম, দেখো এই জায়গাটা হচ্ছে ওর অ্যাক্টিভ সাইট। ধর এটা এনজাইম, এই জায়গাটা একটা ফাঁকা, এইটাকে বলা হয় ওর অ্যাক্টিভ সাইট। যেখানে এসে আরেকটা এই যে সাবস্ট্রেটটা, একটা পদার্থ যার উপরে এনজাইমটা কাজ করবে, মানে যেটার উপরে এনজাইমের দরকার, হ্যাঁ, ওই সাবস্ট্রেট এই জায়গায় এসে বসবে। খেয়াল করো, দেখো এই যে এটা হচ্ছে সাবস্ট্রেট। সবাই দেখো, এটা একটা পদার্থ, মানে ধরো একটা বিক্রিয়ার একটা পদার্থ, বিক্রিয়ক। হ্যাঁ, বিক্রিয়ক। এখন এইটার উপরেই তো এনজাইমটা কাজ করতে হবে। তাহলে কি হচ্ছে? সাবস্ট্রেটের উপরে এই যে অ্যাক্টিভ সাইটটা দেখবা, এখন এই অ্যাক্টিভ সাইটে সেই সাবস্ট্রেটটা যুক্ত হবে, যুক্ত হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, যুক্ত তো হইলো, দেখলা অ্যাক্টিভ সাইটে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে অনেক সময় বলা হয়, এই যে দেখো এই সাবস্ট্রেটটা, তুমি একটু খেয়াল করবা, আমি একটু তোমাকে বুঝাই আগে। দেখো তো, এই সবাই আমাকে বলো, এই যে সাবস্ট্রেট যে পদার্থটা, এটা কি এনজাইম? এটা হচ্ছে এনজাইম। এই সাবস্ট্রেট কি এনজাইমের সাথে ফিক্স হয়েছে? ঠিকঠাক ভাবে জোড়া লাগছে? ফিট হয়েছে কিনা দেখো তো, দেখে কি মনে হচ্ছে? ফিট হয়েছে না লুজ হয়েছে? বলো সবাই আমাকে, এটা একটু বুঝে বলো। হ্যাঁ, ওর সাথে এখানে সাবস্ট্রেটের সাথে এই এনজাইমটাকে ফিট হয়েছে? ফিট হয়েছে কিনা? হ্যাঁ, একটু বলো দেখি। হ্যাঁ, বলো ভাইয়াকে, এইখানে কি এটা ফিট হয়েছে কিনা? না, রাইট, ফিট হয় নাই। এক্স্যাক্টলি, ফিট হয় নাই। তো ফিট তো হইতে হবে, ঢোলা ঢালা জিনিসে হয়। ধরো আজকে আমি একটা আমার আব্বুর সাইজের একটা গেঞ্জি পরলাম, আমার কেমন লাগবে? হবে? মানাবে? ধরো আমি একটা, এখন আমার গায়ে এটা ফিট, আমাকে মানাচ্ছে। আমি যদি একটা ঢোলা জিনিস পরতাম, আমাকে কি কেমন যেন অদ্ভুত লাগতো, কাজ হইতো না। তো এই জায়গাটায় দেখো কি বলছি, যে অনেক সময় সাবস্ট্রেট এনজাইমে ফিট হয় না, নাই হইতে পারে। তখন এনজাইমের আকার পরিবর্তন হয়ে ও কি করে? অ্যাক্টিভ সাইটে ফিট করে নেয়। তাহলে এনজাইম কি করলো? এই যে এনজাইম তার আকার পরিবর্তন করে, নিজেকে একটু পরিবর্তন করে, আকার পরিবর্তন করে, এনজাইম আকার পরিবর্তন করে কি করছে? এনজাইম আকার পরিবর্তন করে অ্যাক্টিভ সাইটে ফিট হয়েছে। অ্যাক্টিভ সাইটে ফিট হয়। হ্যাঁ, অ্যাক্টিভ সাইটে ফিট হয়েছে। ও নিজের আকারটাকে পরিবর্তন করে এইটাকে ফিট করে নিবে, এই জায়গাটাকে ফিট করে নিবে, গ্যাপটাকে ফিল আপ করে নিবে। হ্যাঁ, গ্যাপটাকে ফিল আপ করে নেবে, নিজের আকার পরিবর্তন করে অ্যাক্টিভ সাইটে ফিট হয়। এই যে নিজেকে পাল্টায়ে ফিট করে নিল, এটাকে বলা হয় ইনডিউসড ফিট। এটাকে কি বলবো বলো? এই যে এই ঘটনাটাকেই বলা হয় ইনডিউসড ফিট। মানে কি ইনডিউস? মানে কি আবেশিত। মানে হচ্ছে ধরো আমি দেখলাম, আয় হায় আমার গেঞ্জিটা ঢোলা হচ্ছে, লুজ। আমি কি করলাম? এই তাহলে আমি কি করা যায়? তাহলে আমার এখন একটু খাওয়া দাওয়া করে মোটা হব। আমি নিজেকে পাল্টায়ে গেঞ্জিতে ফিট হয়ে গেলাম। তাহলে গেঞ্জিটা যখন আমার লুজ হবে, ঢোলা ঢালা হবে, তখন আমি নিজেকে কি করলাম? পাল্টাইলাম, যে মোটা হই। আমি তাহলে মোটা হয়ে এই গেঞ্জিটাতে ফিট করে নিই। এই যে আমি গেঞ্জির জন্য, আরেকজনের জন্য নিজেকে ফিট করলাম, নিজেকে মানায় নিলাম, এটাকে বলে ইনডিউস হওয়া। মানে আরেকজনের থেকে
মানে এই গেঞ্জির জন্য নিজেকে মানায় নেওয়া, এটাকে বলে ইনডিউসড হওয়া। সো এই যে ফিটটা হয়ে গেল, এটাকে বলে ইনডিউসড ফিট। দেখো এখন তুমি দেখলেই বুঝবা, এই যে দেখো এখন দেখছো কি সুন্দর ফিট হয়ে গেছে। এনজাইম কি করলো, তার আকারটাকে পাল্টায় এই জায়গায় জোড়া লেগে গেছে। সো এইটাকেই বলবো ইনডিউসড ফিট। তাহলে দেখো আগের ছবিটা দেখো, এরকম ছিল, ফাঁকা ছিল। এখন এনজাইম কি করবে, ও নিজের আকারটাকে একটু পাল্টাবে, পাল্টায় এই জায়গাটা জোড়া মানে ফাঁকা জায়গাটাকে ফিল আপ করবে। এই যে দেখো ফিল আপ হয়ে গেছে, দেখছো? অ্যানিমেটেড ওয়েতে সুন্দর করে বুঝাই দিলাম। সবাই কেমন লাগছে বলো? এই কনসেপ্টটা হয়ে গেল যে এনজাইম এইভাবেই কাজ করে, ওর সক্রিয় স্থানেও জোড়া লাগায় সাবস্ট্রেটটাকে, মাঝে মাঝে ওটা ফিট হয় না, তখন এনজাইম নিজের আকারটাকে পরিবর্তন করে ওটাকে ফিট করে নেয়। সবাই বুঝছেন আপনারা? আমার মনে হয় এটাও যদি তাও এত এলাবোরেটলি ভাইয়া না বুঝানোর পরেও যদি না বুঝেন, তাইলে আমি দুঃখিত। আমি দুঃখিত। ওকে, এইবার একটা সব ইয়ের মধ্যে একটা করে ভিলেন থাকে, সব ছবিতে কি থাকে, একজন করে ভিলেন থাকে যে ক্ষতি করে, যার সমস্যা আছে, তাই না? একজন করে কি থাকে, ভিলেন থাকে, একজন করে ভিলেন থাকে। হ্যাঁ থাকে কি না বলো? ভিলেন থাকে না? একজন করে ভিলেন থাকে। এই যে এইবার দেখো কিছু পদার্থ আছে, হ্যাঁ কি বলছি, কিছু পদার্থ থাকে যারা এনজাইমের কাজে বাধা দান করে, তাকে ইনহিবিটর বলে। তাহলে ইনহিবিট মানে কি, বাধা দেওয়া। ইনহিবিটর, তাহলে ইনহিবিটরের কাজ কি, এনজাইমের ও কি কাজ করবে, এনজাইমের সক্রিয় স্থান বা ওই যে আমরা যেটা বললাম অ্যাক্টিভ সাইট, এনজাইমের অ্যাক্টিভ সাইটকে, এনজাইমের অ্যাক্টিভ সাইটকে ব্লক করে বা অ্যাক্টিভ সাইটে, এভাবে লিখে দিই, অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়ে সাবস্ট্রেটকে বাধা দেয়, সাবস্ট্রেটকে কি করবে, বাধা দিবে। এই তোমাকে আমি দিব না, হ্যাঁ তোমাকে আমি দিব না বসতে। তাহলে দেখো এনজাইমের পরিবর্তন হয়, এনজাইমের পরিবর্তন হয়ে ফিট হয়, এনজাইমের পরিবর্তন, এনজাইমের পরিবর্তন। ওকে, দেখো ওকে, তাহলে এটা ইনহিবিটর। এখন দেখো ও কি করবে, ও ধরো একটা ইনহিবিটর, এই যে কি দেখো ইনহিবিটরটা কি করলো, এটা সাবস্ট্রেট, আচ্ছা এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এটা কি এনজাইমের ওই যে ফাঁকা জায়গায় অ্যাক্টিভ সাইট যেখানে সাবস্ট্রেটের বসার কথা। ইনহিবিটর গিয়ে কি করবে, এই যে দেখো এই ইনহিবিটর গিয়ে, এই যে আমি এখানে তোমাদেরকে দেখাই, এই ইনহিবিটর ও এই জায়গাটায় বসে যাবে, এই জায়গাটায় একটা ইনহিবিটর বসে যাবে, ইনহিবিটরটা এইখানে বসে যাবে। তাহলে দেখো ইনহিবিটর যখন এখানে বসে যাবে, এই সাবস্ট্রেট বাবা পারবে? পারবে না। তাহলে এরকম কিছু পদার্থ থাকে যারা ইনহিবিট করে, বাধা দান করে, ওরা এখানে এখানে বসে যাবে, তাহলে সাবস্ট্রেট কাজ করতে পারবে না, সাবস্ট্রেটটা কাজ করতে পারে না। ওকে, দেখছো এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এটা হলো। এখন কিছু কিছু এনজাইম থাকে, যেমন এই গঠনটাকে আমি তোমাদের আগে বলি, অ্যালোস্টেরিক এনজাইম বলে একটা কথা আছে, অ্যালোস্টেরিক এনজাইম, অ্যালোস্টেরিক এনজাইম এটার মানে কি, কারা? আচ্ছা অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে যাদের একাধিক সাব ইউনিট আছে, যাদের কি আছে বলতো, একাধিক সাব ইউনিট থাকে, যাদের একাধিক সাব ইউনিট থাকে। তাহলে যাদের একাধিক সাব ইউনিট, অনেকগুলো সাব ইউনিট এরকম ভাগ ভাগ থাকে, তাদেরকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। তাদেরকে কি বলে? অ্যালোস্টেরিক
অ্যালোস্টেরিক এনজাইম। তাহলে যাদের একাধিক সাব ইউনিট থাকবে, ধরো এরকম একটা এনজাইমের ওর এখানে একটা ইউনিট, এখানে একটা ইউনিট, এভাবে করে থাকে, অনেকগুলো ইউনিট আছে, সাব ইউনিট মানে ছোট ছোট একক, ছোট ছোট একক আছে, মানে এইখানে একটা, এখানে একটা। তো এরকম যাদের একাধিক সাব ইউনিট থাকে, মানে ভাগ থাকে, সহজ কথা মনে রাখো ভাগ। তাহলে এরকম যাদের একাধিক সাব ইউনিট থাকে সেই এনজাইমগুলোকে আমরা বলি কি, সেই এনজাইমগুলোকে আমরা বলি অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম যাদের একাধিক সাব ইউনিট থাকে। তো এদের অনেক খণ্ড থাকার কারণে, অনেকগুলো খণ্ড থাকার কারণে তারা সহজেই তাদের আকার পরিবর্তন করতে পারে। মানে অনেকগুলো পার্ট আছে, ধরো এই পার্টটারে একটু সরাই দিলাম, এই পার্টটারে একটু বেঁকে দিলাম, অনেকগুলো পার্ট আছে, তাহলে একাধিক সাব ইউনিট বলা হয় ওদেরকে। হ্যাঁ, সাব ইউনিট। ওকে, তাহলে আমরা এই তথ্যগুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে এনজাইমের শ্রেণীবিন্যাস। এনজাইমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এনজাইমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটার উপরে ভিত্তি করে, হ্যাঁ, আমাদের শ্রেণীবিন্যাস। এতক্ষণ আমরা এনজাইমের নামকরণ পড়লাম, কাজের কৌশল পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, সব কিছু পড়লাম। এখন আমাদের পড়তে হবে এনজাইমের শ্রেণীবিন্যাস। আচ্ছা, তো প্রথমত দেখো, গঠনের দিক থেকে যদি আমি বলি, গঠনগত দিক থেকে, মানে কিছু এনজাইম ওই যে সেম আগের মতো, যে গঠনের দিক থেকে আমরা বলতে পারি এনজাইম দুই রকম। তাহলে গঠনের দিক থেকে দুই রকম, একটা কি, একটা হচ্ছে ভাইয়া এই যে সরল এনজাইম, সরল। তাহলে সরল এনজাইম মানে কি, সরল এনজাইম কারা, যেই এনজাইমে শুধু প্রোটিন থাকবে, এই যে দেখো সম্পূর্ণ অংশই শুধু প্রোটিন দিয়ে গঠিত। তাহলে কি বলছে, সরল এনজাইম শুধু প্রোটিন থাকবে, তাকেই বলা হয় সরল এনজাইম। তাকে কি বলা হয় বলো, শুধু প্রোটিন থাকলে তাকে বলা হয় সরল এনজাইম। আচ্ছা, তাহলে শুধু প্রোটিন যদি থাকে সরল এনজাইম, যেমন এই যে সুক্রেজ, এরপরে হচ্ছে অক্সিডেজ, এগুলা। দাঁড়াও, আজানটা শেষ হোক, হ্যাঁ একটু। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। একজন বলছে ভাইয়া তাহলে এনজাইম কিভাবে কাজ করে, ইনহিবিটরের জন্য এনজাইম কি বাদ হয়ে যায়, মানে বাধা দেয়, এনজাইমটাকে জাস্ট বাধা দেয়। এনজাইম কিভাবে কাজ করে এটাই তো পড়াইলাম এতক্ষণ। এনজাইমের ওইটার উপরে কাজ করে, অ্যাক্টিভ সাইটে এসে বসে, তারপরে এনজাইম কাজ করে, এটাই তো সিম্পল, এতটুকুই তোমাদের লেভেলে, এতটুকুই। আরো অনেক কিছু আছে, বাট এত কিছু তোমাদের জানা লাগবে না, মানে ওগুলা তোমরা না, ওগুলো মেডিকেলে আসলে যাই না। আপাতত এতটুকুই, অ্যাক্টিভ সাইটে বসে, তারপরে সে বিক্রিয়াটা ওখানে ওই সাবস্ট্রেটটাকে সাহায্য করে, শেষ। তোমরা এইভাবেই লিখবা, তোমাদের জন্য এতটুকুই, তোমাদের লেভেলে। আচ্ছা, এবার আসুন যৌগিক বা সংযুক্ত এনজাইম। যৌগিক এনজাইম মানে কি, তাহলে দেখো, তাহলে প্রথমটা আমরা পড়লাম সরল, দ্বিতীয়ত আমরা পড়তেছি যৌগিক। তাহলে কি বলছে, যৌগিক এনজাইম। আচ্ছা,
যৌগিক এনজাইম কি? যে এনজাইমের প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন থাকবে। তাহলে আমাকে বলছে এখানে একটা প্রোটিন অংশের সাথে, যৌগিক মানেই কি এখানে একটা ভেজাল আছে, তাহলে প্রোটিনের সাথে প্রোটিন প্লাস অপ্রোটিন দুইটাই থাকবে, এটাকে বলে কি? এটাকে বলে যৌগিক এনজাইম। অপ্রোটিন অংশ ওই যে যেমন বলা হচ্ছে যে এফএডি, ধরো এগুলা থাকলো, এফএডি এনএডি, এগুলা যদি প্রোটিনের সাথে থাকে তখন এটা কি হয়ে যাবে? যৌগিক এনজাইম হয়ে যাবে, যৌগিক এনজাইম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রোটিনের সাথে অপ্রোটিন জিনিস যদি থাকে, অন্যান্য ধরো শর্করা, এটা ওইটা এইভাবে হাবিজাবি ধাতু এসব যদি থাকে, তাহলে এটাকে আমরা বলি যৌগিক এনজাইম। একদম সোজা। হ্যাঁ, আচ্ছা, সরল সরল এটা এটা। এইবার আমাদের ভেরি ইম্পর্টেন্ট, তার আগে এই যে তোমাকে আরেকটা ওয়েতে যে আমরা ভাগে এতক্ষণ গঠন ভাবে, মানে গঠনটা কেমন সেই অনুযায়ী দুই ভাগে ভাগ করছি। এবার আসো কোন ধরনের বিক্রিয়ার উপরে কাজ করে, কোন বিক্রিয়ায় কাজ করে সেইটার উপরে আমরা হিসাব করব। কোন বিক্রিয়ায় কাজ করে, কোন বিক্রিয়ায় কাজ করে সেটার উপরে। ঠিক আছে, কোন বিক্রিয়ায় কাজ করে সেটার উপরে আমরা এটা ডিপেন্ড করতেছে। দেখো, হ্যাঁ, কোন বিক্রিয়ায় কাজ করে। আচ্ছা, তো আমি যদি বলি কোন বিক্রিয়ায় কাজ করে, এই পয়েন্টে এসে, হ্যাঁ, কোন বিক্রিয়ায় কাজ করে, তাহলে কোন বিক্রিয়ায় কাজ করে এটাকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, ওকে, তাহলে এইটাকে প্রধানত 6 প্রকার, মানে কিছু কিছু এনজাইম থাকে যে ওরা কোন বিক্রিয়ার উপরে কিভাবে কাজ করতেছে ওইটার অনুযায়ী, কোন বিক্রিয়ায় কাজ করতেছে ওই অনুযায়ী আমরা এনজাইমকে 6 ভাগে ভাগ করি, 6 প্রকার। ঠিক আছে, তাহলে 6 প্রকার যে এটাকে কিভাবে দেখি আমরা, কি কি এটাকে আমরা, আচ্ছা দাঁড়াও, এভাবে মনে রাখবা, অথলিল দিয়ে মনে রাখবো। 6 প্রকার নামটাকে কি দিয়ে মনে রাখবো? অথলিল, অথলিল। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে প্রথমেই আমরা যেটা বলি ওতে, ওতে কি? অক্সিডো রিডাকটেজ, অক্সিডো রিডাকটেজ, এভাবে সংক্ষেপে মনে রাখবো 6টার নাম। অক্সিডো রিডাকটেজ মানে কি? যেই এনজাইম বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটাবে তাকে অক্সিডো রিডাকটেজ, সহজ কথা, জারণ বিজারণ। টিতে ট্রান্সফারেজ, যে ট্রান্সফার করাবে, ট্রান্সফারেজ নাম দেখো, ট্রান্সফার করায়, একটা থেকে আরেকটায় ট্রান্সফার করায়, এটা থেকে এটাতে ট্রান্সফার করায়, এটা থেকে এটাতে ট্রান্সফার করায়। তাহলে এই যে ট্রান্সফার করায় এটাকে কি বলবো? ট্রান্সফারেজ, ট্রান্সফারেজ। এইচতে হাইড্রোলেজ, এইচতে কি? হাইড্রোলেজ। ঠিক আছে, হাইড্রোলেজ। এলতে কি? এলতে হচ্ছে ভাইয়া লাইয়েজ। হাইড্রোলেজ মানে কি? ওই যে পানি দ্বারা ভাঙন, পানি দ্বারা ভাঙন, লাইয়েজ গেল। এরপরে আসো আইতে, আইসোমারেজ মানে সমাণু তৈরি করা। সমাণু বুঝো? যাদের সংকেত এক কিন্তু গঠন ভিন্ন, যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ, ওদের সংকেত এক কিন্তু ওদের গঠন আলাদা, এদেরকে বলা হয় সমাণু। তাহলে আইসোমারেজ এনজাইম ও কি করে? সমাণু তৈরি করে, সমাণু, একটা থেকে আরেকটা সমাণু তৈরি করে, আইসোমারেজ। এলতে কি? এই এলতে মনে রাখবা লাইগেজ। লাইগেজ কি করে? জোড়া লাগায়, লাইগেজ জোড়া লাগায়। লাইগেজ কি করে? জোড়া লাগায়, লাইগেজ এনজাইম। লাইগেজটা হচ্ছে ভাঙে, বড় বস্তুকেটাকে ভাঙে। তাহলে এইভাবে মনে রাখো সহজ করে, লাইগেজ হচ্ছে ভাঙে, লাইগেজ জোড়া লাগায়। ঠিক আছে, হ্যাঁ, দেখো সবাই বুঝছো কিনা? দেখো ওকে, বুঝছো? এবার আমরা বিস্তারিত যাব,
তাহলে টাইপটা দেখছো, আগে আমরা 6টা টাইপের নামগুলো একটু ইয়ে করে নিলাম ছন্দ দিয়ে, একটা অথ লিল, অথ লিল। ওকে, এইবার আসো, এবার কি বলছেন এই যে অক্সিডো রিডাকটেজ এনজাইম, তাহলে ও কি করে, একই সাথে দেখো অক্সিজেন সংযোগ বা হাইড্রোজেন বিয়োজন বা ইলেকট্রন অপসারণকে বলা হয় অক্সিডেশন। অক্সিডেশন বা জারণ মানে কি কি দেখো, তুমি যদি কোনো কিছুর সাথে অক্সিজেনকে যোগ করো তাহলে এটা জারণ, যদি হাইড্রোজেনটাকে সরায় দাও তাহলেও জারণ, ইলেকট্রনকে ত্যাগ করো তাহলেও জারণ। আর বিজারণটা অপোজিট, হাইড্রোজেন যোগ করো বিজারণ, অক্সিজেনকে ত্যাগ করে দাও বিজারণ, ইলেকট্রনকে গ্রহণ করো তাহলেও বিজারণ। তাহলে বুঝা গেল বিজারণ আর জারণ। এগুলা কি পড়ছো কেমিস্ট্রিতে? হ্যাঁ পড়ছো, বলো পড়ছো কিনা? আচ্ছা, তো দেখো এই জায়গায় আমরা যখন বলতেছি যে দেখো অক্সিডো রিডাকটেজ হয়, ওই বিক্রিয়ায় জারণ হবে বিজারণ হবে, জারণ বিজারণ এগুলো ঘটাবে। তাহলে এমন এনজাইম যারা জারণ বিজারণ ঘটায়। তাহলে জারণ কি আবার আমরা লিখে দেই, এখানে যদি আমরা একটু আসি যে জারণ বলতে আমরা কি বুঝি ভাইয়া, সহজ কথা, জারণ বলতে আমরা বুঝি ইলেকট্রন ত্যাগ, হ্যাঁ, তারপরে হচ্ছে হাইড্রোজেন ত্যাগ আর অক্সিজেন গ্রহণ, এটা জারণ। আচ্ছা, যদি বলে বিজারণ কি, বিজারণ কি, তাহলে কি বলবা? তাহলে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ, হ্যাঁ, হাইড্রোজেন গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ। উল্টা, জাস্ট জারণের উল্টা হচ্ছে বিজারণ, তাই না? হ্যাঁ, ওকে। বইয়ে 9টা কেন টাইপ, 9টা না, তুমি দেখবা বইয়ের নিচে এক কোনায় লেখা আছে আইইউবি, আইইউবি অনুসারে মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বোটানি, ওদের অনুসারে এনজাইম 6 প্রকার। ওইটা খেয়াল করো না তোমরা, তোমরা তো নতুন বাচ্চা, তোমরা বাচ্চা, তাই তোমরা খেয়াল করো নাই ওটা। আইইউবি অনুসারে 6 প্রকার, ওই 6 প্রকারই শিখবা। বলছে আইইউবি অনুসারে 6 প্রকার, সো তোমরা 6 প্রকার শিখবা, ঠিক আছে? তাহলে জারণ বিজারণ আমরা বুঝলাম যে কোনটা জারণ বিজারণ। এখন ধরো কোনো বিক্রিয়ায় যদি জারণ বিজারণ ঘটায়, তাহলে ওই বিক্রিয়া, ওই এনজাইমটাকে বলা হয়, যেই এনজাইমই জারণ বিজারণ ঘটাবে তাকে বলা হয় কি, অক্সিডো রিডাকটেজ। আগেই বলি এই জিনিসটা তোমাদের এগুলো এনজাইমের এই প্রকারভেদটা সিকিউতে আসে, সিকিউতে এনজাইমের এই প্রকারভেদের ব্যাপারটা সিকিউতে আসে। আচ্ছা, ওকে, তা এবার আসো কি বলতেছি, এই যৌগটার মধ্যে যদি তুমি দেখো কি হচ্ছে, 3-ফসফোগ্লিসারালডিহাইড প্লাস ফসফেট, ওরা মিলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হবে। আচ্ছা, তো এখন এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে গ্লিসারালডিহাইড থেকে যখন গ্লিসারিক অ্যাসিড হয় তখন ও কি করে, 2টা হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে। এই 2টা হাইড্রোজেন NAD এর সাথে যুক্ত হয়ে NADH প্লাস H প্লাস তৈরি করে। তাহলে ও কি করতেছে, 2টা হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে। তাহলে 2টা হাইড্রোজেন ছেড়ে দেওয়া, এটা কি বলে বলো? এই 2টা হাইড্রোজেন যখন সে ছেড়ে দিচ্ছে, হাইড্রোজেন ছেড়ে দিলে এখানে কি ঘটতেছে, এই যে গ্লিসারালডিহাইড থেকে যখন গ্লিসারিক অ্যাসিড হবে তখন আমার এইখানে 2টা হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে। তাহলে এই ঘটনাটাকে কি বলে, এই ঘটনাটাকে কি বলে বলো? এই ঘটনাটাকে তাহলে কি বলবো, এখানে কি ঘটছে বলো? ভাইয়া যেগুলো পড়াই দিচ্ছে আগে এগুলাই পড়ো, বুঝছো? এগুলাই পড়ো, এগুলাই পারণ, এগুলাই তোমরা পারতে গিয়ে কান্নাকাটি শুরু করে দাও। বলো কি হয়েছে এখানে, জারণ। গুড। তাহলে এই যে হাইড্রোজেনটাকে যে সরাই দিল, এইটাকে আমরা কি বলি, জারণ। কি করলো সে, জারণ করে দিল, সে হাইড্রোজেনটাকে ছেড়ে দিছে, ওই হাইড্রোজেন সে নিয়ে এখানে NAD নিয়ে, তাহলে এই যে জারণ করাইলো, তাহলে এটা কি অক্সিডো রিডাকটেজের একটা পার্ট, তাই না? জারণ করলো, জারণ ঘটলো এখানে। তাহলে এইটা একটা এনজাইম, যেমন এনজাইমের নাম কি দিছে দেখো, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। মানে কি, ডিহাইড্রো মানে এই যে হাইড্রোজেন সরায় ফেলা, এটাকে বলে ডিহাইড্রোজিনেজ, বুঝছো? ডিহাইড্রো মানে কি, এখান থেকে যে হাইড্রোজেন সরে যাচ্ছে এটাকে বলে ডিহাইড্রোজিনেজ। আর হাইড্রোজেন সরে যাওয়া মানে কি, জারণ। আর যে জারণ করে
জারণ হয় তাকে বলা হয় বিজারক, যার নিজের জারণ হয় তাকে কি বলে? বিজারক। বুঝছো? কারণ নিজের জারণ হয়েছে তাকে বলা হয় বিজারক। আচ্ছা, তো এখানে আরো উদাহরণ আছে, সাইটোক্রোম অক্সিডেজ, এই উদাহরণগুলো একটু দেখে যাবা। এই যে অক্সিডেজ নামের মধ্যেই আছে, তার মানে সে জারণ ঘটাবে। এবার আসো দ্বিতীয় প্রকার, ট্রান্সফারেজ নিয়ে আমরা শিখতেছিলাম। ট্রান্সফারেজ আমরা পড়াইছি না একটু আগে, মানে বলতেছিলাম ট্রান্সফারেজের কাজ কি? ট্রান্সফার করা, একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় কি বলছে দেখো, এই জাতীয় এনজাইম কোনো একটি পদার্থ হতে একটি গ্রুপকে, যেমন ধরো অ্যামিন মূলককে একটা থেকে অপসারিত করে অন্য একটার সাথে সংযুক্ত করব। তো ধরো আমার এই জায়গায় আমি বলতেছি এই জায়গায় অ্যামিন মূলক আছে, এই অ্যামিন মূলকটারে আমি এখানে আরেকটাতে এনে দিব। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় ট্রান্সফারেজ এনজাইম। কি বলা হয়? ট্রান্সফারেজ এনজাইম। ওকে, এটাকে কি বলে? ট্রান্সফারেজ এনজাইম বলা হয়। ট্রান্সফারেজ এনজাইম বলা হয়। তাহলে একটা থেকে, যেমন এই যে ধরো কাইনেজ এনজাইম, এটা একটা ট্রান্সফারেজ, একটা থেকে ফসফেট নিয়ে আরেকটাতে দিয়ে দিবে। কাইনেজের কাজ কি? একটা থেকে ফসফেট নিয়ে আরেকটাতে দিয়ে দেওয়া। বুঝছো? তো আমরা দেখো এই জায়গাটায় আমি যদি দেখি কি হয়, ট্রান্সফারেজ ও কি কাজ করে, হ্যাঁ একটু খেয়াল করো। এই যে এই জায়গায় এই বিক্রিয়াটাতে ধরো এই গ্লুটামিক অ্যাসিড প্লাস অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, বিক্রিয়াগুলো একটু মুখস্থ করে নিবা, মানে নাহলে তুমি তো আসলে যে কোনো বিক্রিয়া দিতে পারবা না, বইয়ের বিক্রিয়াই তোমাকে লিখতে হবে। গ্লুটামিক অ্যাসিড আর অক্সালো অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিডে কি আছে বলো তো? ওর এখানে অ্যামিন মূলক আছে কিনা? এই অ্যামিন মূলকটা কি হবে? এই অ্যামিন মূলকটা সরে যাবে, সরে গিয়ে ধরো ও এই যৌগের সাথে যুক্ত হবে, মানে এখান থেকে অ্যামিন মূলক আরেকটাতে যাচ্ছে, গিয়ে নতুন যৌগ তৈরি হলো, একটা আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে এই যৌগের এখানে কি হয়? একটা থেকে অ্যামিন মূলকটা সরে আরেকটাতে যায়, তখন তাহলে কি এটা একটা নতুন যৌগ হয়ে যাবে, আর এটা যখন আরেকটা যৌগে যাবে তখন ওইটাও আরেকটা নতুন যৌগ হয়ে যাবে। তো এটা কি হয়ে গেল? কিটো গ্লুটামিক অ্যাসিড থেকে এটা হয়ে গেল আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড, আর এই অ্যামিন মূলক যখন তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হলো এটা হয়ে গেল অ্যাসপার্টিক অ্যাসিড হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাসপার্টিক অ্যাসিড হয়ে গেছে। হ্যাঁ, ওকে, দেখছো? তাহলে এই পয়েন্টগুলা, তাহলে ট্রান্সফারেজ ওর কাজ হচ্ছে ট্রান্সফার করে দেওয়া। এই যে দেখো তখন ছিল এইখানে অ্যামিন মূলকটা, ওইখানে ছিল, যেমন এই স্লাইডে তুমি দেখো অ্যামিন মূলকটা ছিল এই পাশে, তো তখন এটা কি করলো? ট্রান্সফারেজ এনজাইম কি করলো? অ্যামিন মূলকটার ওইখান থেকে এইখানে নিয়ে আসলো। দেখছো? তাহলে এই যে ট্রান্সফারটা করলো, ট্রান্সফারটাকে বলা হয় কি? ট্রান্সফারেজ এনজাইম। কে করে? ট্রান্সফারেজ এনজাইম। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আসলে 6 প্রকার দিবা, 6 প্রকার দিবা। তাহলে আমরা 3 নাম্বার টাইপে একটু চলে যাই। তাহলে আমরা ট্রান্সফারেন্স বুঝছি ভাইয়া, বিক্রিয়াটা ভালো করে এগুলাই আসবে, পরীক্ষায় বিক্রিয়া এগুলাই লিখবা তোমরা, এই উদাহরণ লিখবা, তুমি অন্য কোনো উদাহরণ লিখবা না। এই উদাহরণ যে গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড, এখান থেকে এটা এনে গেছে, সো গ্লুটামিক অ্যাসিড হয়ে গেছে আলফা কিটো গ্লুটামিক, আর ওইটা হয়ে গেছে তোমার হচ্ছে বাকিটা অ্যাসপার্টিক অ্যাসিড। আচ্ছা, এবার আসো 3 নাম্বার প্রকার আমরা যেটা বললাম, হাইড্রোলাইটিক এনজাইম অথবা হাইড্রোলেজ। বলছিলাম না অথলিল, টি এরপরে কি ছিল? এইচ। তাহলে এই যে হাইড্রোলেজ এনজাইম কি করে? হাইড্রো, এটা এর আগেও বলছি যে পানি দ্বারা ভাঙন, লাইসিস মানে কি? ভাঙন। তাহলে এই এনজাইম কি করবে? কোনো পদার্থের বিশেষ বন্ডের সাথে পানির অণুকে, হ্যাঁ কি করবে? সংযুক্ত করে তাকে হাইড্রোলাইসিস করতে সহায়তা করে। তাহলে ও কি করে? কোনো একটা বন্ধনে পানির অণুটাকে যুক্ত করে সেটাকে ভাঙতে সাহায্য করে। তো এটার বেস্ট উদাহরণ কি? সুক্রেজ, প্রোটিয়েজ। সুক্রেজ আর হচ্ছে প্রোটিয়েজ, ঠিক আছে? সুক্রেজ এবং প্রোটিয়েজ। তাহলে কি বলছে? যে এই জাতীয় এনজাইম কোনো পদার্থের বিশেষ বন্ডের সাথে পানির অণুকে সংযুক্ত করে তাকে হাইড্রোলাইসিস করতে সহায়তা করে, যেমন সুক্রেজ এবং প্রোটিয়েজ। প্রোটিয়েজ। তাহলে দেখো কি করতেছে এখানে, যে ধরো এই যে সুক্রোজে, এই যে এটা যে সুক্রোজের যৌগ, সুক্রোজে সে কি করে? এই হাইড্রোলেজ সে পানি যুক্ত করে। সে কি করে? একটা পানি এখানে জোড়া লাগাবে, জোড়া লাগায় এই বন্ধনটারে ভাঙা ফেলবে, ভেঙে দিবে। তাহলে আমি এখানে কি বুঝলাম? হাইড্রোলেজ এনজাইম ওর কাজ হচ্ছে, ধরো এইখানে একটা বন্ধন আছে, এই বন্ধনে পানি যুক্ত করাবে, যুক্ত করায় এই বন্ধনটারে ভেঙে দিবে, ঠিক আছে? ভেঙে আলাদা করে দিবে।
তাহলে এইটাই হচ্ছে ওরা করে। যেমন এই যে সুক্রেজ, প্রোটিয়েজ, ওরা সেম কাজ করে। সুক্রেজ কি করে, এই সুক্রেজের এখানে একটা পানিরে যুক্ত করবে, করে এটার দুইটারে আলাদা বন্ধনটারে ভেঙে দিবে। তো তুমি এখন পরের ইয়েতে দেখো কি হলো, এই যে পানিটা দেখো ওর সাথে যুক্ত হবে, হ্যাঁ, এই যে পানির অণু এরা এখানে যুক্ত হয়ে দেখো এই এই যুক্ত হয়ে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা ওয়েট ছিল, এই তাহলে এইটা আলাদা হয়ে গেছে, দেখছো। তাহলে আবার স্লাইডটা খেয়াল করো, এইখানে এইভাবে ছিল পানি, তো ওরা কি হয়েছে, এটার সাথে এইভাবে যুক্ত হয়েছে, হয়ে এই বন্ধনটারে ভেঙে দুইজন আলাদা আলাদা করে দিচ্ছে। তাহলে এই যে পানিকে যুক্ত করে আমি বন্ধনটাকে ভেঙে দিলাম, এটাই। তো তোমরা কি লিখবা, বিক্রিয়ায় লিখবে এভাবে যে সুক্রোজের সাথে যখন পানি মিশানো হলো, পানি মিশানোর পরে এটা কি হয়ে গেল, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আমরা পড়েছিলাম আগেও যে গ্লুকোজ ফ্রুক্টোজ মিলে সুক্রোজ হয়। তাহলে সেম ভাবে সুক্রোজের সাথে পানি মেশানোর পরে এটা কি হলো, গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করে দিল। তাহলে এই যে পানিটা এখানে ইম্পর্টেন্ট, যে এই জন্য নাম হয়ে গেছে হাইড্রোলেজ এনজাইম। কি নাম, হাইড্রোলেজ এনজাইম। দেখো, হ্যাঁ, তাহলে সুক্রোজের এখানে এটা কাজ করলো। তাহলে এই নামগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, নামগুলা। ওকে, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, তারপরে আসো আচ্ছা, ওটা 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 বুঝছো কিনা আমাকে একটু জানাও। তাহলে এরপরে আমরা যাচ্ছি বলো, হাইড্রোলেজ এগুলো পর্যন্ত ক্লিয়ার না? সহজ করে বুঝাই দিস। এই বাকিরা কি, মুখে তালা না হাতে তালা, কিসে তালা? এই তালাতে মনে পড়লো তালা চাবি মতবাদ। তালা চাবি বলে একটা মতবাদ আছে এনজাইমে। ওই যে এনজাইমে কি হয়, ধরো এনজাইমটা তালা, ওইখানে সাবস্ট্রেটটা চাবি, চাবিটা তালার মধ্যে ঢুকে, এনজাইমের ওই মতবাদকে বলে তালা চাবি। নেই, এনজাইমটা তালা, ওখানে সাবস্ট্রেট ঢুকে, এটা হচ্ছে চাবি। ওকে, সবাই বুঝছো, অনেকে বলছো, ক্লিয়ার। এবার আসো 4 নাম্বার যেটা আমরা বলছি, যে লাইয়েজ এনজাইম। কি বলা হচ্ছে, লাইয়েজ এনজাইম নিয়ে কি বলছে ওরা, যে এই লাইয়েজ এনজাইম কোন ধরনের এই যে হাইড্রোলাইসিস, জারণ বিজারণ ছাড়াই অন্য কায়দায় সাবস্ট্রেটের কোনো মূলককে ট্রান্সফার বা স্থানান্তর করে থাকে। মানে ওইখানে কোনো জারণ বিজারণ হাইড্রোলাইসিস কিছুই হবে না, ওরা অন্য একটা কায়দায় তারা কি করে, এই মূলককে ট্রান্সফার করে, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমি সহজে এইভাবে বলি যে ইউজুয়ালি ওরা মূলককে ট্রান্সফার করার মাধ্যমে ওরা বড় যৌগটাকে ভেঙে দেয়। দেখো, যেমন অ্যালডোলেজ, এটা একটা উদাহরণ। কি, অ্যালডোলেজের নাম নিছে, ঠিক আছে, অ্যালডোলেজ, ফিউমারেজ, অনেক নাম আছে, ফিউমারেজ, লাইয়েজ, আইসোসাইট্রেল, ফিউমারেজ নামটা দিয়ে দেই, ফিউমারেজ, এই নামটা মনে রাখো, কমন কয়েকটা নাম মনে রাখবা। এরা কি করে, এরা হচ্ছে মানে কোনো জারণ বিজারণ কিছু করবে না, জাস্ট নিজের মতো করে ওরা একটা থেকে আরেকটারে পাঠাই দিবে, দিয়ে যৌগটাকে ভাঙবে। জাস্ট দিস, খেয়াল করো, একটা বড় যৌগ ছিল, ওরা কি করলো, নিজের মতো করে একটা থেকে আরেকটা যে ট্রান্সফার করায় যৌগটারে ভেঙে দিল। এই যে বড় যৌগ, দেখো এবার ভেঙে দিস, বড় যৌগটাকে কি করছে, ভেঙে দিছে। এই জিনিসটাই দেখো কি ঘটে এখানে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6, ফ্রুক্টোজ কি 6 কার্বন না, 1,6 বিসফসফেট, এটাকে বিপি লিখি। আচ্ছা, এটা কি 6 কার্বন, কয় কার্বন, এখানে 6 কার্বন আছে। তাহলে এইটা ভেঙে আমার কি হইলো, এইখানে অ্যালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, তাহলে ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করলো। হ্যাঁ, তাহলে অ্যালডোলেজ কি করে, এই যে ফ্রুক্টোজটাকে ভেঙে ফসফোগ্লিসারালডিহাইড, এবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এই
ঠিক আছে, তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট সে কি করলো, ভেঙে এই যে ফসফোগ্লিসারালডিহাইড এটাও 3 কার্বন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটাও 3 কার্বন। তাহলে দেখছো বড় 6 কার্বন ভেঙে 3 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে লাইয়েজ এনজাইমের কাজ। এটা কি লাইয়েজ এনজাইমের কাজ, কিছুই না, জাস্ট ভাঙলো, বড় যৌগটাকে ভেঙে আলাদা আলাদা করে দিল। তাহলে এটা কে করে, অ্যালডোলেজ। অ্যালডোলেজ এই কাজটা করে, অ্যালডোলেজ এই কাজটা করবে। ঠিক আছে, বলো, ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসো, ওকে এখন তাহলে এটা আমরা দেখলাম। এবার 5 নাম্বার পয়েন্ট আমরা যেটা বলছিলাম যে আইসোমারেজ এনজাইম, কি বলছে, আইসোমারেজ কি কাজ করে? আইসোমারেজ হচ্ছে জাস্ট সমাণু তৈরি করে। যে এইখানে ধরো এই যে এ জাতীয় এনজাইম অ্যালডোজ এবং কিটোজ সুগারের আইসোমারিক, মানে ধরো অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড মূলকটারে কিটোন বানাবে, কিটোনটারে অ্যালডিহাইড বানাবে। যেমন এইখানে দেখো গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ হচ্ছে, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি, আইসোমার। তাহলে আইসোমার জিনিসটার মানে কি? আচ্ছা দেখো, আইসোমার জিনিসটার মানে কি, মানে হচ্ছে সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু গঠনটা ভিন্ন। ঠিক আছে, গঠনটা ভিন্ন, এটাকে বলা হয় কি, আইসোমার। সংকেত এক তবে গঠন ভিন্ন। তো এই যে আইসোমারেজে এইটাই হয় যে অ্যালডোজ এবং কিটোজ সুগারের আইসোমারিক পরিবর্তন সাধন করে, যে গ্লুকোজটাকে ফ্রুক্টোজে বানায় দেয়। গ্লুকোজটাকে কিসে বানায় দিল, ফ্রুক্টোজে। যেমন বলা হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, মিউটেজ, এগুলো হচ্ছে ওর নাম, ফসফোগ্লুকো আইসোমারেজ বা মিউটেজ। এগুলাতে কি হয়, এগুলাতে হচ্ছে যে ভাইয়া গ্লুকোজ 6 ফসফেটটা ফ্রুক্টোজে পরিণত হয়, গ্লুকোজটা কিসে পরিণত হয়, ফ্রুক্টোজে পরিণত হয়ে গেল। তাহলে দেখো এই গ্লুকোজ, তোমাকে স্ট্রাকচার লেখা লাগবে না, জাস্ট নাম লিখবা যে গ্লুকোজ 6 ফসফেটকে এই যে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম ও কি করে, গ্লুকোজটাকে ফ্রুক্টোজ বানায় দিল। তার মানে সংকেত একই থাকলো, জাস্ট গঠনটা আলাদা হয়ে গেল, আলাদা। আর আমরা জানি এই গ্লুকোজ এখানে অ্যালডিহাইড মূলক থাকে, এ কারণে এটাকে বলা হয় অ্যালডোজ। আর এই যে ফ্রুক্টোজ, আমরা জানি ফ্রুক্টোজ কিটোন মূলক থাকে, এখানে কি থাকে, কিটোন মূলক থাকে, তাই এটারে বলে কিটোজ। এটারে কি বলে, কিটোজ। বুঝছো, এই কথাটাই বলছে। তাহলে অ্যালডোজটারে কিটোজ বানানো গেল, এটা হচ্ছে আইসোমারেজ এনজাইমের কাজ। হ্যাঁ, ওকে, এই হচ্ছে ব্যাপার, দেখছো? তাহলে আমরা, তোমাদের এইসব স্ট্রাকচার আঁকা লাগবে না, তোমরা এই নামগুলা যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, হ্যাঁ এই জিনিসটা হয়েছে কি, এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ এরা হচ্ছে সমাণু, মানে আইসোমার বলে ইংরেজিতে। তো এরা হচ্ছে এই আইসোমারেজ এনজাইম এখানে সহায়তা করলো। স্ট্রাকচার দিতে হবে না, আমি তো বললামই স্ট্রাকচার দিতে হবে না, জাস্ট নামগুলো দিয়ে এটা করবা। ওকে, তারপরে আসো লাইগেজ। কি বলছে, লাইগেজ কি করে? লাইগেজ এনজাইম জোড়া লাগায়, সহজ কথা, সাবস্ট্রেটকে সংযুক্ত, তার মানে জোড়া লাগাবে, জোড়া লাগায় কে, লাইগেজ জোড়া লাগায়, ওর কাজ হচ্ছে জোড়া লাগানো। তাহলে এই যে যেমন গ্লুটামিক সিনথেসিস করে, কি করে, সিনথেসিস, জোড়া লাগায়, সিনথেসিস করে। তাহলে এই যে দেখো লাইগেজের কাজ হচ্ছে জোড়া লাগানো, তাহলে এটাই হচ্ছে এর পয়েন্ট, গ্লুটামিক সিনথেটেজ। এখানে ওরা কি করে, এই যে ধরো দুইটা জিনিসকে, এই যে এটা একটা, তাহলে ওরা এটাকে কি করবে, জোড়া লাগাই দিবে। তাহলে এই এনজাইমটা গ্লুটামিক সিনথেটেজ আসছে সিনথেসিস থেকে। কোনটা থেকে, সিনথেসিস মানে কি, জোড়া লাগানো, মানে তৈরি করা। সিনথেসিস মানে কি, তৈরি করা। ঠিক আছে, এটা। তাহলে এই যে দেখো ওরা দুইটাকে আলাদা ছিল, দেখো দুইটা আলাদা বস্তু ছিল, এই যে নীল হলুদ, এটাকে জোড়া লাগাই দিস, এই যে জোড়া লাগাই দিস, দেখছো, জোড়া লাগাই দিস। তাহলে এইটাই হচ্ছে ওর কাজ।
তো এইখানে তুমি বিক্রিয়ার মধ্যেও সেম জিনিসটাই হয়। দেখো এখানে কি হয়, এই যে গ্লুটামিক অ্যাসিড ওর সাথে এই অ্যামোনিয়াকে জোড়া লাগায় দেয়। তো গ্লুটামিক অ্যাসিডের সাথে যখন এই অ্যামোনিয়াটা জোড়া লেগে যায় তখন এইটা হয়ে যায় গ্লুটামিন। গ্লুটামিন, তাহলে কি বলছে, গ্লুটামিক অ্যাসিডে অ্যামোনিয়া যুক্ত হয়ে গেলে এটা হয়ে যায় গ্লুটামিন। মিন মিন মানে অ্যামিন মূলক যুক্ত, মানে অ্যামোনিয়া যুক্ত, বুঝছো? তাহলে এই যে জোড়া লাগাইলো, কে করলো? এটাকে বলে গ্লুটামিক সিনথেটেজ। দেখো গ্লুটামিকের উপরে কাজ করছে, আর সিনথেটেজ মানে কি, জোড়া লাগানো। সিনথেসিস মানে জোড়া, জোড়া লাগায় তৈরি করা। তাহলে আমি এখানে অ্যামোনিয়াটাকে ওর সাথে জোড়া লাগায় আমি তৈরি করলাম, তাহলে এটাকে বলে সিনথেটেজ। সিনথেটেজ ওয়ার্ডটা আসছে সিনথেসিস থেকে। ইংরেজিতে সিনথেসিস শব্দের অর্থ তৈরি করা। আচ্ছা, তাহলে এখানে আমি তৈরি করলাম, দুইটাকে জোড়া লাগায় গ্লুটামিন তৈরি করলাম। তাহলে এইটাই হচ্ছে লাইগেজ এনজাইমের বিস্তারিত। ঠিক আছে, লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে ভাইয়া দুইটা উপাদানকে জোড়া লাগাবে। তাহলে আমি এখানে দেখলাম গ্লুটামিক অ্যাসিড, তাহলে এইভাবে লিখবা, তখন গ্লুটামিক অ্যাসিড বিক্রিয়া আমি যেভাবে লিখে দিছি এইভাবেই লিখবা। হ্যাঁ, গ্লুটামিক অ্যাসিডের সাথে আমার অ্যামোনিয়া এটা যুক্ত হয়ে এখানে গ্লুটামিন হয়েছে। কি হয়েছে? গ্লুটামিন। এটা আর ওইদিকে এটিপি, এটা নর্মাল এটিপিটা কি হয়েছে, ভেঙে এডিপি আর ফসফেট, মানে ওটা এখানের সাথে কোনো কানেক্টেড না। এটিপি জাস্ট ভেঙে এখানে শক্তি ত্যাগ করছে, শক্তি দিছে। কারণ কোনো কিছু জোড়া লাগতে আমার শক্তি লাগবে, শক্তি লাগবে। এই শক্তিটা দিবে কে? এটিপি। শক্তিটা কে দিবে? এটিপি। গ্লুটামিক হচ্ছে একটা অ্যাসিড। ভাই আমি যেমন পড়াই দিছি, তোমরা যদি লেকচারগুলো করো, তোমার আর কিসের সলভ ক্লাস, কিসের কি, এগুলো করতে হবে। এটা দিয়েই একদম অ্যাডমিশন পর্যন্ত বেঁচে খেতে পারবা, জানো? এগুলো এমসিকিউতে আসবে না সিকিউতে আসবে। এগুলা সিকিউ এমসিকিউ দুইটার ক্ষেত্রে। সিকিউতে এই এনজাইমের এই প্রকারভেদটা আসে, সিকিউতে এই এনজাইমের প্রকারভেদ এতটুকু পর্যন্ত এগুলা সিকিউতে আসে, বুঝছো? যে 6টা প্রকার বলবে যে হ্যাঁ ব্যাখ্যা করো তাদেরকে, তখন তুমি 6টা প্রকারের নাম লিখে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিবা। এই যে বিক্রিয়াগুলো উদাহরণ দিতে হবে, এটা ভালো করে পড়তে হবে। সলভ ক্লাস কি সলভ ক্লাস দিব? এই সিকিউ সলভ, সিকিউ সলভ। আচ্ছা পরে এটা আমরা দেখতেছি, আগে বেসিক শেষ করতে হবে। তোমাদের বেসিক শেষ না করলে সলভ ক্লাস দিয়ে লাভ হয় না। সলভ ক্লাস পরে দিব, পরে দিব। আগে তোমরা মেইন বেসিক শেষ করো, নাহলে তোমাদের সমস্যা আছে। তোমরা সলভ ক্লাসটা খালি করো কোনো রকমে, ওগুলা করো শর্টকাট মারো। এখনই সলভ ক্লাস দিব না, আগে তোমরা বেসিক সব শেষ করো, তারপরে সিকিউ সলভ ওটা তোমরা পরে এমনিই বুঝবা, এমনিই বুঝবা। পরে যখন নিব তখন বুঝে যাবা। এন্ড বেসিক ক্লাস করাবো না, তখন তুমি সিকিউ করবা। তোমরা সিকিউ মানে সিকিউটা খালি অনেকে ম্যাক্সিমাম ফোকাস দিবে, বেসিকটা পড়বে না, এরপরে বাসটা খেয়ে এরপরে আসবে। ভাইয়া এই অবস্থা হয়ে গেছে আমাদের, জানেন? আচ্ছা এখন আসো এনজাইমের কার্যকারিতার প্রভাবক সমূহ। প্রভাবক সমূহ, এনজাইমের কার্যকারিতার প্রভাবক, এগুলা রিটেনে মানে এমসিকিউ প্লাস সিকিউ, যে কি কি এনজাইমকে প্রভাবিত করে। হ্যাঁ, কি কি এনজাইমকে, যেমন দেখো তাপমাত্রা, প্রথম পয়েন্ট তাপমাত্রা। কত তাপমাত্রা লাগবে? আমরা বলছি তাপমাত্রা লাগে ভাইয়া 35 থেকে 40। কত? 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই তাপমাত্রায় বেশি কার্যকরী। পিএইচ আমরা কি বলেছি? 6 থেকে 9। পিএইচ কত? 6 থেকে 9 এর মধ্যে এনজাইমটা ভালো কাজ করবে। পিএইচ এর মান 6 থেকে 9 এর মধ্যে থাকলে এনজাইম বেশি ক্রিয়াশীল। ওকে, নেক্সট এই জায়গাটায় দেখো, এটাকে তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, কোন এনজাইম কত পিএইচ এ কাজ করে। এটাকে এইভাবে মনে রাখবা। দেখো কি মনে রাখবা? পিকুট, পিকুট 2 4 5 7 8 এভাবে মনে রাখো। দেখো এই যে এগুলো অ্যাডমিশনে আসে, এটা অ্যাডমিশনে আসে এগুলা। দেখো ভালো করে, পিকুট 2 4 5 7 8, তাহলে পিতে পেপসিন 2, ইনভার্টেজ আই 4, সেলোবায়োজ সি 5, ইউরিয়েজ ইউ 7, আর এই টিতে হচ্ছে ট্রিপসিন। ট্রিতে কি? ট্রিপসিন, তাহলে এটা হচ্ছে 8। এটা কি? 8, 2 4 5 7 8। হ্যাঁ, 2 4 5 7 8, তাহলে পিকুট 2 4 5 7 8, পিকুট 2 4 5 7 8। মনে থাকবে কি বলছি? পিকুট 2 4 5 7 8, তাহলে পিতে পেপসিন। হ্যাঁ,
ওকে, দেখো এটা হয়ে গেছে। এরপরে আসো পানি, কি বলছে 3 নাম্বার কি কি প্রভাবিত করে, মানে এনজাইমের জন্য সাহায্য করে। তো পরিমিত পানি এনজাইমকে স্বাভাবিক রাখে, এনজাইমের কাজ। শুকনো বীজে পানি না থাকায় এনজাইম কাজ করে না, তাহলে যদি শুকনো থাকে, শুকনো অবস্থায় এনজাইম কাজ করতে পারে না, তার মানে একটা পর্যাপ্ত পানি থাকা উচিত। এরপর আসো ইম্পর্টেন্ট ধাতু, কি বলছে কিছু কিছু ধাতু থাকে, এই যে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এটা মনে রাখো, মাকনি, হ্যাঁ মাকনি, তাহলে মাতে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এরা কি করে, এই ধাতুগুলা এনজাইমের কর্মক্ষমতা বাড়ায়। আর কিছু আছে উল্টা, এরা কি, এই যে সিলভার, জিঙ্ক, কপার, এরা কি করে, এরা উল্টা, এরা কমায় দেয়, এনজাইমের কর্মক্ষমতা কমায় দেয়। তাহলে সিলভার, জিঙ্ক, কপার এরা হচ্ছে কমায় দেয়। ওকে বুঝা গেল? তাহলে সিলভার, জিঙ্ক, কপার কমায় দেয়, আর হচ্ছে এই যে মাকনি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোতে কোবাল্ট, নিকেল, এরা হচ্ছে বাড়ায়। তো এগুলো এমসিকিউতেও আসে, রিটেনেও তোমাকে লিখতে হবে, এমসিকিউতেও আসে যে কোনটি বাড়ায় কোনটি কমায়, বলো। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে আসো, সাবস্ট্রেটের ঘনত্ব কি বলছে। আচ্ছা দেখো, সাবস্ট্রেটের ঘনত্ব, সাবস্ট্রেট যদি বেশি কাজ করে তাহলে ওর কি হবে, সাবস্ট্রেটের ঘনত্বের উপরে এনজাইমের কার্যক্ষমতা নির্ভরশীল। তাহলে সাবস্ট্রেটের ক্ষমতা বাড়লে, সাবস্ট্রেট যদি বাড়ে তাহলে আমরা বলতে পারি যে দেখো, সাবস্ট্রেট বাড়লে ওইটার উপরে এনজাইম বেশি কাজ করবে, তাই না? বেশি সাবস্ট্রেট বেশি কাজ হবে, বেশি সাবস্ট্রেট, আমার এখানে যদি বেশি উপাদান থাকে তাহলে আমি বেশি কাজ করব, তাহলে তাহলে এনজাইমের কর্মক্ষমতা বাড়বে। এনজাইমের ঘনত্ব যদি বাড়ে তাইলে ওর কার্যকারিতা বাড়বে, তাহলে এনজাইমের এনজাইমের ঘনত্ব, এনজাইম বেশি আছে তাহলে কাজও বেশি হবে। ওকে, তাহলে সাবস্ট্রেট বাড়লেও বাড়বে, এনজাইমের ঘনত্ব বাড়লেও বাড়বে। হ্যাঁ, ওকে, এইবার আসো কি বলছে, প্রোডাক্টের ঘনত্ব, খেয়াল করো, প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে বিক্রিয়ার হার কমে যেতে পারে। এই যে তাহলে প্রোডাক্ট, খেয়াল করো, উৎপাদ, আমরা একটা বিক্রিয়ায় যদি উৎপাদ, ধরো এটা বিক্রিয়ক, এখানে উৎপাদ, মাঝখানে এনজাইম, আর উৎপাদ যদি বেড়ে যায়, এই দিকে যদি বেড়ে যায়, বিক্রিয়া আগাবে, বলো আগাবে? বিক্রিয়া আগাবে না। তাহলে উৎপাদের ঘনত্ব যদি বাড়ে তাহলে আমার এনজাইমের কাজ কি হবে, কমবে। এনজাইমের কাজ কি হবে, কমবে। ঠিক আছে, হ্যাঁ, মনে থাকবে। তাহলে দেখো, এই যে এই পয়েন্টগুলা, দেখো সবাই বুঝছো, বলো। ক্লিয়ার কিনা সবাই আমাকে বলো। বলো। এই আর অ্যাক্টিভেটর মানে যারা হচ্ছে অ্যাক্টিভেট করে, মানে উদ্দীপনা দেয়, এই কাজ কর ঠেলে, হ্যাঁ, এদের জন্য এনজাইমের হার বেড়ে যায়, অ্যাক্টিভেটর। তাহলে ভাইয়া এই যে প্রভাবকগুলা নিয়ে কোনো ডাউট? হ্যাঁ, একদম ইজি না? তাহলে এই যে বুঝে পড়বা যে পানি বাড়লে অবশ্যই বাড়বে, তাপমাত্রা কত, পিএইচ কততে কি হয়, কোনগুলা বাড়ায়, ধাতুর ক্ষেত্রে কোনগুলা বাড়ায় কোনগুলা কমায়, প্রোডাক্টের ঘনত্ব বাড়লে এনজাইমেরটা কমবে, আর বাকি যদি সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ে তাহলে এনজাইম বেশি কাজ করবে, এনজাইমের ঘনত্ব বাড়লে এনজাইম বেশি কাজ করবে। হ্যাঁ, সহজ। আচ্ছা, এখন আমরা ব্যবহারগুলো একবার পড়ে যাব। হ্যাঁ, আমরা একদম লাস্ট টপিক আমাদের, দেখো ব্যবহারগুলা। তাহলে সেলুলোজ এটা কি করে, সেলুলোজকে হাইড্রোলাইসিস করে, সেলুলোজ যে যৌগ এটারে ভাঙবে, এই সেলুলোজ বরাবর
ভাঙবে। এটা কার কাজ? এটা হচ্ছে সেলুলেজের কাজ। তাহলে সেলুলেজ কি করবে? সেলুলেজ হচ্ছে সেলুলোজকে ভাঙবে, সেলুলোজকে ভাঙবে। ওকে, আচ্ছা দেখো এই যে ভাঙলো, তাহলে দেখো এখানে ছিল কি সেলুলোজের এই যে বন্ধনগুলো ছিল, বিটা বন্ধন পড়াইছিলাম অনেক আগে 3 নম্বর লেকচারে, এই যে বিটা বন্ধন এগুলাকে ভেঙে দিছে। এরপরে দেখো এটা গেল এই যে এখানে। এবার গবাদি পশুর পৌষ্টিকতন্ত্রে সেলুলেজ এনজাইম ক্ষরণ হয়, তাই তারা কাঁচা উদ্ভিদ পরিপাক, ওই যে পড়াইছি গরু ছাগলের ভিতরে ওদের পাকস্থলীর এখানে পেটের ভিতরে ওদের কি থাকে? সেলুলেজ এনজাইম থাকে। তো সেলুলেজ এনজাইম কি করবে? ওদের এই সেলুলোজটাকে ভাঙতে পারে, যার জন্য এই গরু ছাগল এরা ঘাস লতা পাতা খেতে পছন্দ করে। এরা কি করে? ঘাস লতা পাতা খেতে পছন্দ করে। আচ্ছা, প্রোটিয়েজ, হ্যাঁ প্রোটিয়েজ কি বলছে? এটা প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, যেমন বেকারি শিল্প, ওষুধ তৈরিতে এগুলো ব্যবহৃত হয়। তাহলে ওর কাজ কি? ভাঙা। প্রোটিনগুলোকে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় সাহায্য করবে। তাহলে বেকারি শিল্প, ওষুধ তৈরিতে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, বেকারি শিল্প, ওষুধ এগুলাতে তোমার এটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এগুলার এমসিকিউতে, এগুলা সব এমসিকিউতে মেইনলি পড়বা। হ্যাঁ, এমসিকিউ পুরা এনজাইমের ব্যবহারটা এমসিকিউতে তোমাদের এগুলা আসে। অ্যামাইলেজ কি কাজ করে? অ্যামাইলেজ এটা পড়ছো, অ্যামাইলোজ শর্করাকে ভেঙে গ্লুকোজ করে। তাহলে ও শর্করা ভাঙতে অ্যামাইলেজ। তাহলে এটা মদ পাউরুটি, যেখানে শর্করা নিয়ে কাজ আছে, পাউরুটি সেই সব জায়গায় তোমার এটা কাজ করে। তাহলে মদ উৎপাদনেও অ্যামাইলেজ ও কি করে? শর্করাটাকে ভেঙে এটা থেকে গ্লুকোজ বানাবে, গ্লুকোজ থেকে অ্যালকোহল বানায়। তাহলে এগুলা হচ্ছে অ্যামাইলেজের কাজ। অ্যামাইলেজ, তাহলে অ্যামাইলেজ আমার এই কাজগুলা করে থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে আসো ক্যাটালেজ কি বলছে? ক্যাটালেজ দেখো, যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানি ও অক্সিজেন করে দেয়। তার মানে আমার যে হাইড্রোজেন পারক্সাইড এটা থাকে, এই হাইড্রোজেন পারক্সাইডকে কি করবে? সে পানি এবং অক্সিজেনে পরিণত করে দিবে। পানি এবং অক্সিজেনে পরিণত করে দিবে। তাহলে এইটার পিছনে ভূমিকা কার? ক্যাটালেজ এনজাইম। যেমন ও কি করে? কাপড় থেকে হাইড্রোজেন পারক্সাইড অপসারণ করে, কাপড় থেকে হাইড্রোজেন পারক্সাইড অপসারণ, এটাতে একটা ব্যবহৃত হয়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে ওর ব্যবহারে ক্যাটালেজ এনজাইম, যে চোখের যে কন্ট্যাক্ট লেন্স পরে না, অনেকে চোখে লেন্স পরে, যাদের চোখে সমস্যা থাকে অনেকে, এই যে চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করতে ব্যবহার করা হয়। চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারে ব্যবহৃত হয়। ঠিক আছে, চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারে আমরা এটাকে ব্যবহার করি। তাহলে ক্যাটালেজ এনজাইম চোখের কন্ট্যাক্ট লেন্স, চোখে, হ্যাঁ ওকে, এটা গেল। তাহলে কি কি ব্যবহারগুলো এগুলো আসে? ওগুলো প্রচুর আসে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই। জাইমেজ কি করে? এটা ইস্ট জাতীয় ছত্রাকে জাইমেজ এনজাইম পাওয়া যায়। ইস্ট যে ছত্রাক, সেখানে জাইমেজ নামক একটা এনজাইম থাকে। আর জাইমেজের কাজ হচ্ছে সিম্পল, শর্করা থেকে অ্যালকোহল বানাবে। জাইমেজের কাজ কি ভাইয়া? শর্করা থেকে অ্যালকোহল বানানো। ঠিক আছে, শর্করা থেকে সে কি করে? অ্যালকোহল, মানে গ্লুকোজ থেকে ডিরেক্ট ইথানল বানায়। গ্লুকোজ থেকে ও কি করে? এই জাইমেজ সরাসরি গ্লুকোজ থেকে ইথানল বানাবে। গ্লুকোজ থেকে ইথানল, এটাকে জাইমেজ। ঠিক আছে, জাইমেজ। তাহলে জাইমেজ গ্লুকোজ থেকে ইথানল বানায়। গ্লুকোজ থেকে কি বানাবে? ইথানল বানাবে। লাইপেজ কি কাজ করে? লাইপেজ এটার কাজ হচ্ছে লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, আমরা এটা জানি। লাইপেজ লিপিড ভাঙে। লাইপেজ কাকে ভাঙবে? হ্যাঁ, সিকিউ এর জন্য এনজাইমের কাজ, এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের প্রকারভেদ এগুলা লাগে। এনজাইমের প্রকারভেদ, এনজাইমের ক্রিয়া কৌশল, ওই যে অ্যাক্টিভ সাইট ওগুলা, আর হচ্ছে যে তোমার এনজাইমের বৈশিষ্ট্য, এগুলা বেশি আসে। লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তৈরি করবে।
আচ্ছা ভালো, ভাঙলো, এটা নরমাল, এগুলো দেখানো লাগে না, এসব স্ট্রাকচার তোমাদের এখানে লাগবে না, ঠিক আছে। লিপিড ভেঙে জাস্ট এটাকে ভাঙে, লিপিডটাকে ভাঙে। তো এই জন্য এই যে দই, পনির, এগুলাতে আমার এই লাইপেজ ব্যবহার হয়। সেখানে দুধের চর্বিটাকে ভেঙে ভেঙে ওরা পনির এগুলো বানানো হয়। পনির মানে তো খাইছো, পনির, চিজ, তাহলে এইগুলা, তাহলে দই, সেখানেও আমার কিন্তু এই লাইপেজ এনজাইমের ব্যবহার আছে। এবার আসো কি বলছে, আরো কিছু আমাদের জীবনে, মানে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ব্যাপার, যেমন এনজাইমের ব্যবহারিক জীবনে এনজাইমের গুরুত্ব, এটাও এমসিকিউতে লাগে। খেয়াল করো কি বলছে, ব্যবহারিক জীবনে যেমন ফলের রস তৈরি করতে, জুস তৈরি করতে আমরা কি ব্যবহার করি, পেকটিন, পেকটিন এনজাইম ব্যবহার করা হয়। ফলের রস মানে জুস খাই না আমরা, এই জুস তৈরি করতে এনজাইম মানে পেকটিন। পনির, চিজ, এই যে চিজ, হ্যাঁ পনির, এটাতে রেনিন, রেনিন এনজাইম পনির তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কোথায়, এই চামড়া লোমমুক্তকরণ, চামড়া, চামড়াকে, এই যে চামড়া থাকে না গরুর চামড়া, এগুলাতে দিয়ে জুতা বানানো হয়। তো এই গরুর চামড়া লোম, লোম উঠানোর জন্য, লোমগুলাকে উঠানোর জন্য প্রোটিওলাইটিক এনজাইম, কি এনজাইম, প্রোটিওলাইটিক, মানে যেগুলো প্রোটিনকে ভাঙবে, প্রোটিনকে ভাঙে, তাহলে এইরকম প্রোটিওলাইটিক এনজাইম আমরা এখানে ব্যবহার করি। আচ্ছা, এরপরে দেখো চোখের ছানির অস্ত্রোপচার, এটা ইম্পর্টেন্ট। এই চোখের ছানির অস্ত্রোপচারে ট্রিপসিন কোন এনজাইম, চোখে ছানি পড়ে যায়, চোখ দেখতে পারে না, ঝাপসা হয়ে যায়, হ্যাঁ চোখে ছানি পড়ে, লেন্সটা নষ্ট হয়ে যায়, তো এই অপারেশনে একটা এনজাইম ব্যবহার করা হয় যার নাম ট্রিপসিন। কি বলছে, ট্রিপসিন, ট্রিপসিন ব্যবহার করা হয়। দেখো, হ্যাঁ আচ্ছা, তারপরে আসো জমাট রক্ত গলাতে। জমাট রক্ত, ধরো কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে, দেহের কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে, এইটাকে গলানোর জন্য একটা এনজাইম ব্যবহার করে ইউরোবাইলেজ, ইউরোবাইলেজ, ঠিক আছে। তাহলে জমাট রক্ত গলানোতে আমরা একটা এনজাইম ব্যবহার করি, যে যে জায়গায় ধরো রক্তটা জমাট বেঁধে গেছে, ওটা রক্ত জমাটটাকে ছুটাই দিতে হবে, তখন আমরা ইউরোবাইলেজ এনজাইম ব্যবহার করি। তারপরে দেখো কাগজ শিল্পে আমরা ব্যবহার করি ক্যাটালেজ, কোন এনজাইমকে ব্যবহার করি, ওই যে তখন বলতেছিলাম ক্যাটালেজ, ক্যাটালেজ এনজাইমকে কাগজ শিল্পে ব্যবহার করা হয়। ক্যাটালেজ এনজাইমকে কিসে, কাগজ শিল্পে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এবং কি ক্যাটালেজ এনজাইমকে রাবার শিল্পেও ব্যবহার করা হয়, রাবার, রাবার কারখানাতেও এই ক্যাটালেজকে ব্যবহার করা হয়। তাহলে কাগজ, রাবার, এগুলাতে ক্যাটালেজের একটা ভূমিকা আছে, ঠিক আছে, ক্যাটালেজ এনজাইম। তাহলে এইগুলা হচ্ছে তোমার একদম কমন, যেগুলা থেকে এমসিকিউ আসার মতো, যেই জায়গাগুলো থেকে এমসিকিউ আসবে আগামীতে, সেরকম কিছু জায়গা। এবার বলো, এগুলো হচ্ছে এমসিকিউতে প্রচুর আসে, যে তোমাকে দিবে চোখের ছানির অস্ত্রোপচারে কোন এনজাইম ব্যবহার করা হয়, ট্রিপসিন, হ্যাঁ জমাট রক্ত গলানোতে কোনটা, হ্যাঁ রাবার শিল্পে কোনটা, তোমাকে দিতে পারে পনির তৈরিতে কোন এনজাইম, এগুলা আমাদের লাগবে। এইখানে তোমাদের বইয়ে এই এনজাইমের এই নামগুলাই মেইনলি দেওয়া আছে, সো এগুলাই তোমাদেরকে পড়তে হবে, হ্যাঁ এগুলাই তোমাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? দেখো, আচ্ছা, এনজাইম আর কোএনজাইমে একটা পার্থক্য, তো এনজাইম আর কোএনজাইম তোমরা জানো, এনজাইম আর কোএনজাইম জানো কিনা, হ্যাঁ এনজাইম আর কোএনজাইম এই জিনিসটা তো আমরা জানি নাকি, এনজাইম হচ্ছে প্রোটিন থাকে, আর কোএনজাইম হচ্ছে প্রোটিনের অপ্রোটিন একটা অংশ, প্রোটিনের মানে সরি এনজাইমের অপ্রোটিন অংশ, সেটা যদি জৈব যৌগ হয় সেটাকে কোএনজাইম বলে। তাহলে কোএনজাইম হচ্ছে এনজাইমেরই একটা পার্ট। আচ্ছা, এখন মূল যে ব্যাপারটা মনে রাখতে হবে, এনজাইম, এনজাইম ধরো তাপে নষ্ট হয়, তাপে এনজাইম নষ্ট হয়ে যায়, তুমি অধিক তাপ দাও, 50 ডিগ্রি এরকম তাপ দাও, এটা নষ্ট হয়ে যাবে। বাট এটা কোএনজাইম তাপ সহনশীল, মানে ও তাপ সহ্য করতে পারে। এই বেসিক পার্থক্যটা কয়েকটা দেখে যাবা, ঠিক আছে। আচ্ছা, এই যে তাহলে এনজাইম কখনো ভিটামিন হিসেবে কাজ করে না, এনজাইম ভিটামিন হিসেবে কাজ করে না,
ওকে, ও ভিটামিন। এনজাইম কখনো ভিটামিনের মতো হয় না, যে আমরা বলি না ভিটামিন এ বি সি, ও কখনো ভিটামিন হিসেবে কাজ করে না। তবে কোএনজাইম ও ভিটামিন হিসেবে কাজ করতে পারে, এটা কথাটা মনে রাখবে, ভিটামিন হিসেবে কাজ করে। এই দুইটা একটু ব্যতিক্রমী, বাকি সব দেখবা তুমি বইয়ে দেখলেই বুঝবা, কিন্তু এই দুইটা একটু ভালো করে মনে রাখবা, যে এনজাইম তাপ দিলে নষ্ট হবে, কিন্তু কোএনজাইম তাপে কোনো কিছু হবে না। এনজাইম কখনোই ভিটামিন হিসেবে কাজ করতে পারে না, এনজাইমের ওই ক্ষমতা নাই। এনজাইম, কিন্তু এই যে কোএনজাইম, যেটা একটা ছোট্ট অংশ, এনজাইমেরই একটা ছোট্ট অংশ, এই কোএনজাইম ভিটামিন হিসেবে কাজ করতে পারে। এখন ফুল চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট আমি তোমাদের প্রতি লেকচারে বলে দিছি, প্রতি লেকচারে আমি এমসিকিউ সিকিউ আলাদা করে বলে দিছি, হ্যাঁ বলে দিছি। তো ওভারঅল তাও বলি, শর্করার মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং পলিস্যাকারাইড ইম্পর্টেন্ট সিকিউ। এরপরে প্রোটিনের মধ্যে প্রোটিনের বন্ধন, সরল প্রোটিনের শ্রেণীবিন্যাস ইম্পর্টেন্ট। চর্বির মধ্যে চর্বির ওই প্রকারভেদগুলাই আসে মূলত, ধরো কয় ভাগে ভাগ করা যায়, সরল লিপিড, যৌগিক লিপিড, এগুলাই আসে রিটেনে। এনজাইমের মধ্যে আজকে তো বলেই দিলাম এনজাইমের কাজ, এনজাইমের প্রকারভেদ, ওই যে আমরা পড়লাম অথলিল, হ্যাঁ 6টা প্রকার ওইটা, এবং এনজাইম বৈশিষ্ট্য, এতটুকু, এগুলা সিকিউতে আসে। আর বাদ বাকি সবই তুমি পড়বা এমসিকিউতে, এগুলো সবই আসবে। যা পড়াইছি 6টা লেকচারে ভাইয়া, যা পড়াইছি সব এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সব একদম এইচএসসি প্লাস অ্যাডমিশন। তাহলে আমাদের এই কোষ রসায়ন হৃদয় ভাইয়ার সাথে তোমাদের জার্নি ডান। ওকে, তাহলে সবাই একটা ছবি তুলে ফেলো ভাইয়ের সাথে, তোমাদের নোটগুলো আমি দেখবো, হ্যাঁ ওকে সবাই দেখি নোট জমা দিবা, এবং এইচএসসি 26 বন্দি পাঠশালা গ্রুপে রিভিউ দিবা যে তোমাদের পুরো কোর্স রসায়ন কেমন লাগছে। পুরোটাই হৃদয় ভাই নিয়েছি, এরপরে তোমাদের জুওলজি কোর্সে শুরু হবে, সেখানে তোমার আরেকজন পড়াবে। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আশা করি একটা গুড জার্নি ছিল। ইনশাল্লাহ তোমাদের পরে আবার সিকিউ ক্লাস হবে পরে, বাট আগে তোমরা বেসিক ক্লাসগুলো করে নাও, শেষ করো। দাগানো বইয়ের পিডিএফটা দেওয়া হয়েছে। নেক্সট চ্যাপ্টার তোমাদের সেকেন্ড পেপারে রক্ত সংবহন শুরু হবে, হৃদয় ভাইয়া নিব না, অন্য একজন নিবে। তো ভাইয়া তোমাদের পুরো কোর্স রসায়নটা শেষ করে দিলাম ইনশাল্লাহ, আবার পরবর্তীতে আবার দেখা হবে। হ্যাঁ না, নেক্সট চ্যাপ্টারটা ভাইয়া নিব না, অন্য কেউ নিবে, তো সাজ্জাদ নিতে পারে এরপরে। আর বোটানি এরপরে আমরা হয়তো নগ্নবীজি এটা শুরু করব, যদিও নগ্নবীজি তোমাদের আর্কাইভ দেওয়া আছে, আর্কাইভটা করে নিও, ঠিক আছে? নগ্নবীজির আর্কাইভটা করে নিও তোমরা, যদি কারো লাগে আপাতত। এরপরে হয়তো আমরা নগ্নবীজি বা ওইভাবেই শুরু করব। শৈবাল, ছত্রাক, এগুলো দেখা যাক, তোমাদের বলা যায় না, শর্ট সিলেবাসও হইতে পারে তোমাদের। ওকে, আল্লাহ হাফেজ, নিজেরা ভালো করে পড়ো, শিখো, ভাইয়ার স্লাইড পড়লেই ইনশাল্লাহ তোমাদের অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, বায়োলজি সেকেন্ড পেপার আগামী সপ্তাহ থেকে, মানে রবিবার থেকে। টাটা, গুড বাই।